তোকে ছুঁয়েছি আধারে। ভূমিকা তালুকদার। পর্ব 6 থেকে 10। ভোরের নীল ছায়া, এক অজানা বিদায়ের সকাল। সকালের আলো তখনও ঠিকমতো ফুটে ওঠেনি। ঘরের পর্দার ফাঁক দিয়ে মিষ্টি হাওয়া ঢুকে আসছিল ধীরে ধীরে, কখনো যেন পরশ বুলিয়ে যাচ্ছিল কারো গালে, আবার কখনো নিঃশব্দে বলে দিচ্ছিল আজকের দিনটা অন্যরকম। আর ঠিক তখনই ট্রিং ট্রিং ট্রিং, বিছানার পাশের রাখা ফোনটা কাঁপতে কাঁপতে একটানা বেজে উঠল। চাদরের নিচে ঘুমে মগ্ন, এলোমেলো চুলে গুটিসুটি মেরে ঘুমানো লিয়ানা বিরক্ত মুখে এক হাত বার করল। চোখ আধা বন্ধ। উফ, এত সকালে কে আবার কল করলো? স্ক্রিনে চোখ পড়তেই মুখটা আরো বেঁকিয়ে গেল। আবার মেরিন। এত সকালে কল দিয়ে আমার ঘুম নষ্ট করার একটাই মানে, ও কিছু না কিছু বিমড়ি খাওয়াবে। বজ্জাত মেয়ে। কল রিসিভ করেই, কি মেরিন? ঘুমাচ্ছিলাম। কানে সুর তুলছিস কেন? গলা খানিকটা ভারী, তবুও অভ্যস্ত বন্ধুর প্রতি কাপা ভালোবাসার অভিব্যক্তি লুকায়নি। তুই এখনো ঘুমোস? গাধা মেয়ে। কলেজের ফেয়ারওয়েলের কথা ভুলে গেছিস নাকি? ফেয়ারওয়েল? লিয়ানা চোখ বড় বড় করে বসে পড়ল, যেন শব্দটা হঠাৎ কোনো ঘুমন্ত রাজকুমারীর কানে ঢুকে গেছে। ফোনটা হাতে নিয়েই তারিখ দেখল, 30 জুন। তার মুখে একেবারে চমক ওঠা অভিব্যক্তি। উফ মাগো, আজকেই তো 30 তারিখ। একদম ভুলেই গেছি। আচ্ছা, তুই না ফোন দিলে আমি তো পুরো প্রোগ্রামটাই মিস করতাম। ভাগ্যিস আমি আছি। শোন, সব মেয়েরা শাড়ি পরে আসবে, আর ছেলেরা পাঞ্জাবি। তুই কিন্তু নিজে বলেছিলি তুইও পরবি। আজকে না পড়লে আমি কসম করে বলছি, তোকে মেরে বালি চাপা দিয়ে দিব। লিয়ানা চোখ বড় বড় করে আয়নার দিকে তাকালো। শাড়ি? দেখি তো। আরে বাপরে, এতক্ষণ তো ঘুমি শেষ হচ্ছিল না। একেবারে লেট হয়ে গেলাম। ঘড়ির কাঁটা তখন সকাল সকাল 7:50। চট করে উঠে ফ্রেশ হয়ে চুলটা ক্লিপে আটকে পায়জামা টি শার্টেই ছুটে গেল তার ছোট আম্মু শারমিন খানের রুমে। এই ছন্নছাড়া মেয়ে তো শাড়ি কিভাবে পরতে হয় জানেই না, পরবেই বা কিভাবে, তাই নিজের চাচির রুমের দিকে দৌড় লাগালো। ছোট আম্মু, শুনুন তো, আজকে কলেজে ফেয়ারওয়েল, সবাই শাড়ি পরবে। মেরিনরা বলছে আমাকেও পরতে হবে, কিন্তু আমি তো পারি না পরতে। তুমি না পরিয়ে দিলে আমি পরতেই পারবো না। প্লিজ প্লিজ একটু হেল্প করো না। শারমিন চোখ এক ঝলক চমকে উঠল। ওরে আমার লিয়ানা রে, তুই শাড়ি পরবি? আমার সোনামণি বড় হয়েছে রে। আয় আয়, আমার ওয়ার্ড্রব খুলি, দেখে কি তোকে মানায়। সোনালি আলমারি খুলে একটার পর একটা রঙিন শাড়ি বের করতে লাগলেন তিনি। তার চোখ যেন আনন্দে ঝিলমিল করছিল। এই যে দেখ, এইটা নীল পাটোভাজের সিল্ক, নীলরঙা শাড়ির মাঝে পাতলা রূপলি পাড়। এটা তোকে একটা পরীর মতো মানাবে। লিয়ানা শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল আয়নার সামনে। চোখে একটা বিস্ময়ের ঝিলিক। আসলে খুব সুন্দর তো। আর কথা না, আয় বস, আমি পরিয়ে দিচ্ছি। শারমিন খান একদম যত্ন করে ধৈর্যের সঙ্গে শাড়িটা পরিয়ে দিলেন। কোমরে একটু কষে পিন, আঁচলে নরম ভাঁজ, আর হাতখানা ঘুরিয়ে এনে একটা টিকিয়ে দেয়া স্টাইল। তারপরে সামনের চুলগুলো এলিয়ে এনে পিছনের দিকটা খোপা করে পিন দিলেন। লিয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে রইল। তার ত্বক আজ একেবারে জ্যোৎস্নায় ভেজা, উজ্জ্বল, নিষ্পাপ। গালটা একটু গোল, চোখে মায়াবী আভা। ঠোঁট দুটো আলতো গোলাপি, একটু সাজ না থাকলেও যেন ইতিমধ্যেই সজীব। কানের পাশে চুলটা আলতোভাবে খামে ভিজে পড়েছে, যা তাকে আরো কোমল করে তুলছে। একটা কালো ছোট্ট টিপ, পাতলা কাজ করা কাচের চুড়ি, এই ছোট ছোট সাজে লিয়ানা যেন একেবারে স্বপ্ন থেকে উঠে আসা কোনো চরিত্র। আয়নার সামনে দাঁড়িয়ে সে যেন নিজেকেই চিনতে পারছে না। আমি কি সত্যি এতটা সুন্দর হতে পারি? ধুর, নিজেকে নিজে কেউ সুন্দর বলে নাকি? তারপর ধীরে ধীরে সে ফিরল নিজের রুমে, আর জানালার ওপাশের রোদ এসে পড়েছে বিছানার লাল চাদরে। তার প্রতিফলনে যেন সে নিজেই নিজের ছাড় ভেতর খুঁজে নিচ্ছে কে সে আসলে। আর আজকের দিনটা কতটা নতুন হতে যাচ্ছে। লিয়ানার হাতে তখনও তোয়ালে, চোখে অস্থিরতা। নিজে থেকে কিছু বলতে পারছে না, শুধু এক অদ্ভুত কৌতূহল আর শঙ্কা ওকে ধীরে ধীরে টেনে নিয়ে গেল জায়ানের রুমের দিকে। গতরাতের রাগী লোকটা করার গলায় নিষেধ করে দিয়েছিলেন রাতের ব্যাপারের কথা কারো সামনে যেন মুখে না আসে লিয়ানার। নিজের বড় আম্মু শুনলে অস্থির হয়ে পড়বেন, তাই ভেবে লিয়ানাও কাউকে কিছু বলল না। তবু বুকের গভীরে জমে থাকা উদ্বেগের পাহাড়ে চড়ে লিয়ানা পৌঁছে গেল সেই দরজার সামনে। দেখি তো এনাকুন্ডাটা কি করছে। হাতটা বাড়িয়ে ধাক্কা দিল হালকা করে। ক্লিক। ডোর লক করা। হৃদস্পন্দন ধীরে ধীরে বাড়তে থাকলো। ভেতরে নিশ্চয়ই ঘুমাচ্ছেন। ব্যথার ওষুধ তো নিয়েছিলেন রাতে, সাথে ঘুমেরও। উনি যদি ঘুম থেকে না উঠেন, যদি কিছু হয়ে যায়, যদি। ধুর, বাজে চিন্তা করিস না লিয়ানা, নিজেকেই ধমকালো সে। তবুও মনে একটা চাপা কষ্ট থেকে গেল।
কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারল না ভিতরে থাকা লোকটা যদি ঘুম থেকে উঠে তাকে না দেখে কি যে কাহিনী ঘটে বসবে কে জানে। দরজায় কানের কাছ ঘেঁষে দাঁড়িয়ে একবার শোনার চেষ্টা করলো ভেতরে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা। না, সব যেন নীরবতায় গিলে গেছে। তবু আর কিছু না ভেবে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, যেন কিছুই হয়নি। ডাইনিং স্পেস পেরিয়ে রান্নাঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই মায়ের কণ্ঠ শুনতে পেল। ফেয়ারওয়েলে যাচ্ছিস? না। ঠিক আছে, কিন্তু খেয়ে যা আগে মা। খালি পেটে গেলে মাথা ধরবে আবার। লিয়ানা ব্যস্ত গলায় বলে উঠল। না আম্মু, অনেক লেট হয়ে গেছে। কলেজে খেয়ে নিব, বেরোচ্ছি আমি। মাথায় একরাশ ঝড়, কিন্তু মুখে হাসি রাখার চেষ্টা। বাইরের গাড়ির শব্দ পেয়ে যেন সেই সমস্ত চিন্তা মুহূর্তেই চাপা পড়ে গেল। দরজা খুলে বসতেই শহরের ভোরের আলোতে ওর চোখে এসে পড়ল এক ঝলক সূর্যরশ্মি। কিন্তু লিয়ানার মন তখনও আটকে আছে সেই বন্ধ দরজার ওপারে, যেখানে এক নিঃশব্দ অস্থিরতা অপেক্ষা করছে জেগে ওঠার। সকালটা আজ যেন একটু বেশি রোদেলা। কলেজের সামনের খোলা চত্বরটা সাজানো হয়েছে ছোট ছোট রঙিন পতাকা, ব্যানার আর বেলুনে। একটা বড় স্টেজ বানানো হয়েছে, যেটার পাশে দড়িতে ঝুলছে ফারওয়েল টু 12th গ্রেড স্টুডেন্টস লেখা প্ল্যাকার্ড। সাউন্ড বক্সে বাজছে হালকা মিষ্টি গানের সুর। সব মিলিয়ে চারদিকেই এক উৎসবমুখর পরিবেশ। এক এক করে শিক্ষার্থীরা ভিড় করছে। ছেলেরা কেউ কোট প্যান্টে, কেউ শার্ট প্যান্টে, পাঞ্জাবি, আর মেয়েরা এক একটা যেন সাজানো পরীর মতো সেজে এসেছে। বৃষ্টির মতো ফুল ছড়ছে কারো মাথায়, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, সব মিলিয়ে চারদিকে মেতে উঠেছে। ঠিক সেই সময় একটা কালো গাড়ি এসে দাঁড়ালো কলেজ গেটের কাছে। জানালা নামতেই দেখা গেল লিয়ানা মাথা নিচু করে চুল ঠিক করছে, নীল রঙের সিল্কের শাড়িটা একটু পেছনে থেকে ঠিক করে নিচ্ছে। এক হাতে ব্যাগ আর অন্য হাতে ফোন ধরে ব্যস্তভাবে কিছু টাইপ করছিল। তারপর হঠাৎ গাড়ি থেকে নামতেই পায়ের হিলটা একটু বেঁকে গেল, আর তার উপর সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষ আচমকা পিছিয়ে আসে। এক চমকে লিয়ানা তার ভারসাম্য হারিয়ে ধপাস করে ধাক্কা খেয়ে বসল এক সুদর্শন অপরিচিত পুরুষের সাথে। হঠাৎ পুরো গেট এলাকার চেহারা পাল্টে গেল। লিয়ানা চট করে কাপড় ঠিক করতে করতে বিরক্ত কণ্ঠে বলে উঠল, এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? সুন্দরী মেয়ে দেখলে গায়ের সাথে ধাক্কা খেতে মন চায় নাকি? আহা, চোখে আবার কালো চশমা, অন্ধ নাকি? একটানা কথাগুলো বলে গলার রাগে কাঁপছিল, কিন্তু তার মুখটা ছিল লাল হয়ে ওঠা রাগ আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণে। এদিকে যার উপর পড়ে গিয়েছিল লিয়ানা, সে ধীরে তাকালো তার দিকে। সে কিছু বলার আগেই, আরো রে, চুপ করুন, কোনো বাহানা বানাতে হবে না। ফালতু বেটা মানুষ, মুডটাই শেষ করে দিল। এইসব চেঁচামেচিতে এক মুহূর্তেই গোটা কলেজের গেট জমে গেল। শিক্ষার্থীরা কৌতূহলী চোখে তাকিয়ে রইল তাদের দিকে। কেউ ভিডিও করছে, কেউ ফিসফিস করছে। কিন্তু সেই লোক, সে চুপচাপ দাঁড়িয়ে হাতের সানগ্লাসটা খুলে লিয়ানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার চোখে কোনো রাগ নেই, বরং মুগ্ধতা। সে যেন আর কিছু দেখছে না, শুধু সেই মেয়েটির কাপা কাপা চোখ, তার কপালের মাঝখানে কালো টিপ, তার নীল শাড়ির পাড়ের সঙ্গে দুলতে থাকা সোনালি কাজের আভা। তার মনে হচ্ছিল যেন এক কবি চোখের সামনে জীবন্ত কবিতা খুঁজে পেয়েছে। তার ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। ধীর গলায় সে মনে মনে শুধু বলল, এই মেয়ে কি জানে সে দেখতে কেমন? ঠিক যেন নীল রঙা বৃষ্টির মাঝে ফুটে ওঠা প্রথম শিউলি ফুলের মতো। রাগটাও কি অপূর্ব। লিয়ানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। সে জানে না এই লোককে, কোথা থেকে এল। মেরিন লিয়ানার হাত টান দিয়ে একরকম জোর করেই ওকে নিজের পাশে নিয়ে এলো, মুখটা ওর খুব কাছাকাছি এনে চাপা গলায় ফুস করে বলল, পাগল মেয়ে, কি করছিলি তুই? কাকে কি বলছিস জানিস? একবারও বুঝলি না? জানার ইচ্ছা, আগ্রহ কিছুই নেই। কি গায়ে পড়া লোক রে বাবা! চুপ থাক শালি। মেরিন চোখ গোল করে কটমট করে তাকালো, উনি এই কলেজের এক্স স্টুডেন্ট। ওনার থেকেও বড় কথা, আজকের স্পেশাল সারপ্রাইজ গেস্ট। লিয়ানা চোখ কুঁচকে তাকিয়ে বলল, কে? বাংলাদেশের নবপ্রজন্মের সবচেয়ে জনপ্রিয় রকস্টার। মঞ্চের লাইট সেই লোকের দিকে। আর সেই মুহূর্তেই উচ্ছ্বসিত গলায় ঘোষণা করা হলো, আজকের কলেজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ রকস্টার ঈশান শেখ। চারদিক থেকে হঠাৎ করেই একরাশ করতালি, চিৎকার আর হর্ষধ্বনি ভেসে এল। মঞ্চের আলোতেও যেন উজ্জ্বল হয়ে উঠল তার মুখ, লম্বা চুল, ব্ল্যাক জ্যাকেট, হাতে মাইক, আর সেই নিজস্ব স্টারলাইট চাহনি। লিয়ানা হতবাক হয়ে তাকিয়ে রইল। চারপাশের উচ্ছ্বাসের মাঝেও তার কানে যেন হিমশীতল একটা নিস্তব্ধতা বাজল। সে নিজের ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, কি বলিস? এত বড় রকস্টার? আমি তো চিনলামই না, কখনো দেখিনি তো।
অবশ্য আমি তো ব্যান্ড মিউজিক শুনি না, তাও আবার বাংলাদেশের তো একদমই না। মেরিন ওকে কনুই দিয়ে ঠেলা দিয়ে বলল, তোর মুখে তালা দে এখন। আর কিছু বলিস না, প্লিজ। উপস্থাপক গলা ঝেড়ে মাইক্রোফোনে বলল, এবার আমাদের আজকের বিশেষ চমক, যার জন্য আপনারা এই আসরে অপেক্ষা করছিলেন। এক মুহূর্তের জন্য পুরো অডিটোরিয়ামে আলো নিভে গেল। তারপর ব্লু হোয়াইট হেডলাইট ফেটে পরল মঞ্চের ওপর। সেই আলো সরাসরি গিয়ে পরল একটিমাত্র জায়গায়, এক পুরুষ মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে, হালকা ঝুঁকে, চোয়ালে স্থির আত্মবিশ্বাস, চোখে সেই চিরচেনা অদ্ভুত জ্যোতি। আলোর ফাঁকে ফাঁকে লোকটার চোখ সারি সারি মানুষের মাঝখান থেকে হঠাৎ থেমে গেল একটি রঙে। নীল রঙা শাড়ি। প্রায় 400 ছাত্রছাত্রীর ভিড়ে আলো আধারির মধ্যেও সে স্পষ্ট দেখতে পেল সেই মেয়েটিকে, যার চোখ তখন নামানো, ঠোঁটে চেপে রাখা অস্বস্তি, আর গালে যেন সামান্য লালচে আভা। লিয়ানা। সে নিজেই অবাক। কি করলাম আমি? এতটা নোংরা কাণ্ড করে ফেললাম একটা অনুষ্ঠানে। মেরিন পাশে ফিসফিসিয়ে বলল, তুই জানিস না আসলেই উনি যে একজন গায়ক। ওনার গান তুই শুনিস না বুঝি? লিয়ানা ম্লান গলায় বলল, বললাম তো আমার ব্যান্ড মিউজিক একদম ভালো লাগে না, বাংলাদেশি তো দূরের কথা, আমি চিনি না। মেরিন ফুঁস করে উঠল, তুই পাগল। চুপ কর, সব লোক এখন তোকে দেখছে। চুপচাপ বসে থাক, আর মুখ দেখাস না। মঞ্চে তখন গিটার তুলে নিচ্ছে ঈশান। ধীরে ধীরে চারপাশে আলো জ্বলে উঠছে। বেজে উঠছে সফট বাস আর ইলেকট্রিক রিফ। গিটারটায় আঙুল ছোঁয়াতেই বাজল প্রথম ঝংকার। তালির ঝড় উঠল অডিটোরিয়ামে। লিয়ানা মুখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে ঈশান শেখ চোখ বন্ধ করে গাইতে শুরু করল। যখন খোলা চুলে, হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলে দুচোখ মেলে। সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডের নরম গিটার বাজতে শুরু করে। লাইভ মিউজিক শুরু হয়েছে। হাজার কবিতা, বেকার সবিতা। তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার, নীলাঞ্জনা। ঈশানের গান শেষ হতেই গোটা অডিটোরিয়াম যেন থমকে যায় কিছুক্ষণ। দর্শকদের করতালির মধ্যে একরাশ আবেগ, বিস্ময়ের আর প্রশংসা মিশেছিল। কেউ কেউ দাঁড়িয়ে ওঠে, কেউ হাততালির সাথে চিৎকার করে ওঠে, ওয়ান্স মোর, ঈশান ভাই, সেই। কিন্তু ঈশান তখন মঞ্চে দাঁড়িয়ে থেকেও অন্য কিছুতে গলা ভিজিয়ে নিচ্ছিল না। তার দৃষ্টি ঘুরে বেড়াচ্ছিল সেই নীলশাড়ি পরা মেয়েটির খোঁজে, যার চোখে এক অপার্থিব লজ্জা আর বিস্ময়ের ছায়া ছিল। এই সময়ই ঘোষণা হলো, এবার আমরা দেখতে চলেছি আমাদের কলেজের অন্যান্য প্রতিভাবান ছাত্র ছাত্রীদের একে একে কিছু অসাধারণ পারফরম্যান্স। তারপর শুরু হলো ক্লাসিক্যাল নাচ, রবীন্দ্রসঙ্গীত, নাট্যাংশ, মডেলিং। একের পর এক রঙিন দৃশ্য বুনে গেল সকালের শরীর জুড়ে। শেষ পারফরম্যান্সের পর স্টেজে আসেন প্রিন্সিপাল। তিনি সবার দিকে তাকিয়ে হাসলেন প্রথমে। এরপর তার কণ্ঠে একটু কর্কশতা এলো, আবেগের স্পর্শ। তোমরা আজ যারা বিদায় নিচ্ছ, তারা শুধু এই কলেজের ছাত্র নয়, আমাদের পরিবারের অংশ। এই অডিটোরিয়ামে তোমাদের হেসে ওঠা, রাগ করা, ভালোবাসা, প্রতিদ্বন্দ্বিতা, সবকিছু যেন আজও বাতাসে গুমরে কাঁদে। কেউ কেউ হয়তো আগামীকালই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে, কেউ কেউ হয়তো আর দেখা দেবে না কোনোদিন। কিন্তু বিশ্বাস করো, তোমাদের প্রতিটি পদচিহ্ন এই কলেজের দেয়ালে দেয়ালে থেকে যাবে। এক মুহূর্তের নিঃশব্দতা। তারপর আবার করতালি। অনুষ্ঠান শেষ। মানুষজন আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করেছে। ছবি তোলা, কান্না, হাসাহাসি, সব মিলিয়ে যেন এক অনুভবের কোলাজ। ঈশান নিচে নেমে আসে। তার চোখ খোঁজে সেই মুখ। ভাই, এভাবে তাকিয়ে কি দেখিস? পাশে এক বন্ধু কৌতুক করে বলে। ঈশান একরাশ বিরক্তি নিয়ে তাকায়, তুই চুপ কর। তারপর একের পর এক প্রশ্ন করতে থাকে পরিচিতদের, যারাই তার কাছে অটোগ্রাফ নিতে আসে। এই, ওই নীল শাড়ি পরা মেয়েটার নাম যেন? ও তো ক্লাস 12-এর। নামটা মনে নাই ভাই। ও তো অনুষ্ঠান শেষ হতেই চলে গেল। ঈশানের বুকটা ধসে পড়ে যেন। সে ছুটে যায় দরজার দিকে, গেটের সামনে। কিন্তু ততক্ষণে একটি কালো প্রাইভেট কার ধুলোমাখা আলো ছড়িয়ে হুশ করে বেরিয়ে গেছে কলেজের গেট দিয়ে। সামনের সিটে চুল খোলা এক মেয়ে জানালার পাশে বসে আছে। ঈশান দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, গেটের দিকে তাকিয়ে। হয়তো মনে মনে বলে, তোমার নামটা জানতে হবে আমায়। কে তুমি? গাড়ির জানালা আধ খোলা, বাইরের বাতাস ধীরে ধীরে ভেতরে ঢুকে লিয়ানার চুলের কিছু গোছা উড়িয়ে দিচ্ছিল। সে চুপচাপ বসেছিল, গালের পাশে কনুই ঠেকিয়ে জানালার বাইরে তাকিয়ে, যেন বাইরের অচেনা দৃশ্যগুলোতে নিজের মনোযোগ হারিয়ে ফেলেছে। সামান্য আগেই কলেজের বিদায় অনুষ্ঠানের কোলাহল শেষ হয়েছে, কিন্তু তার বুকের ভেতর সেই শব্দের রেশ এখনো বাজছে, অদ্ভুত এক অনুভূতিতে। ড্রাইভার ফরিদ চাচা ধীরে ধীরে উত্তরার ফাঁকা রাস্তা পেরোচ্ছিল। কখনো অল্প রোদে ঝিকমিক করছে দোকানের সাইনবোর্ড,
কখনো আবার রাস্তার ধুলো বাতাসে ভেসে এসে গাড়ির কাছে লেগে থাকছে। হঠাৎই চ্যাক, এক ঝটকায় গাড়ি থেমে গেল। লিয়ানা ধাক্কা খেয়ে সামনের দিকে হেলে পড়ল, বুকের ভেতর ধুপধুপ করে উঠল। আহ, কি হলো চাচা? বিরক্তি মেশানো গলায় বলল সে, কপালের ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। এভাবে মাঝ রাস্তায় ব্রেক মারলেন কেন? ভয় পেয়ে গেলাম তো। ফরিদ চাচা সামান্য গলা খাকারি দিয়ে বললেন। ম্যাডাম, সামনে তাকান, বুঝবেন। লিয়ানা বিরক্তি নিয়ে সামনের দিকে চোখ ফেরাতেই বুকের মধ্যে যেন কেমন শূন্যতা নেমে এলো। মাত্র কয়েক গজ দূরে কালো বিএমডাব্লিউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। গাড়ির সামনের অংশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন জায়ান। সাদা শার্টের কলার হালকা খোলা, হাত দুটো বুকের কাছে ভাঁজ করা, মুখে সেই পরিচিত ঠান্ডা অথচ ধারালো দৃষ্টি, যা একসঙ্গে ভয় আর অদ্ভুত টান জাগায়। তার চোখ সরাসরি লিয়ানার গাড়ির দিকে, যেন রাস্তার সব মানুষ, সব শব্দ মিলিয়ে গেছে, শুধু তাকেই দেখছেন। একটুও পলক নেই, একটুও নড়াচড়া নেই। লিয়ানার নিঃশ্বাস হঠাৎ অগোছালো হয়ে গেল। তার গলার ভিতর শুকনো হয়ে এলো, আর অজান্তেই সে গিলে ফেলল এক ভারী ঢোক। মনে হলো সেই ঢোক গেলার শব্দ যেন সারা রাস্তায় শোনা যাচ্ছে। বুকের ভেতর ধীরে ধীরে জমে উঠছে এক অদ্ভুত আতঙ্ক, যার অর্ধেক ভয় আর অর্ধেক এক অজানা অনুভূতি। জায়ানের দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। লিয়ানের বুকের ভেতর কেমন শিরশিরে ঠান্ডা নেমে এলো। সেই চোখের ভেতরে কি আছে, রাগ নাকি অন্য কিছু? জায়ান হঠাৎ ডান হাত উঠিয়ে আঙুলের হালকা এক বাঁকানো ইশারায় কিছু বলল। একটি শব্দও উচ্চারণ করলেন না, কিন্তু লিয়ানার বুঝতে বাকি রইল না। গাড়ি থেকে নামতে বলছেন তিনি। তার আঙুলের সেই ধীর অথচ কর্তৃত্বপূর্ণ নড়াচড়া যেন বাতাসকেও থামিয়ে দিল। লিয়ানার হাতের তালু ভিজে উঠল ঘামে। কাপা কাপা আঙুলে দরজার হ্যান্ডেল টেনে খুলল, যেন প্রতিটি মুহূর্ত আরো ভারী হয়ে যাচ্ছে। পা মাটিতে পড়তেই ঠান্ডা বাতাস চামড়া কেটে গেল, অথচ গায়ের ভেতর আগুনের মতো তাপ ছড়িয়ে পড়ল। জায়ান গাড়ির ড্রাইভারকে এক ঠান্ডা মাথার হালকা ইশারায় চলে যেতে বললেন। ফরিদ ড্রাইভার বিনা প্রশ্নে গাড়ি ঘুরিয়ে অদৃশ্য হয়ে গেল রাস্তার ভিড়ে। এবার শুধু তারা দুজন নির্জন রাস্তায় দাঁড়িয়ে মুখোমুখি। লিয়ানা ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখ নিচু, অথচ প্রতিটি পদক্ষেপে বুকের ভেতর ধুকধুক শব্দ যেন পুরো দুনিয়াকে ঢেকে দিচ্ছে। জায়ানের সামনে এসে থামল সে। হাওয়ায় শার্টের কলার হালকা নড়ছে, কিন্তু সেই চোখ স্থির, গভীর, যেন তার অন্তরের সব গোপন অংশ উল্টে দেখছে। লিয়ানা ধীরে ধীরে কাছে যেতেই জায়ানের চোখ সরল না, তার দৃষ্টি একবার শাড়ির আঁচল বেয়ে গিয়ে মুখে আটকালো, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি। মুখটা একটু ঝুঁকে এমনভাবে ফিসফিস করে বলল যেন শব্দগুলো সরাসরি তার কান ছুঁয়ে যাচ্ছে। এই মেয়েটা কি পাগল করে দেবে নাকি আমায়? শাড়িতে যেন এক হুর, যার শরীরে বিষের বাসা বেঁধেছে। লিয়ানা কেঁপে উঠল, একটু পেছনে সরে গিয়ে তোতলাতে লাগলো। কি কি বললেন? আপনার তো শরীর ভালো ছিল না। জায়ানের চোখ মুহূর্তেই আগুন হয়ে উঠল। ঠোঁট শক্ত হয়ে গেল, স্বরটা নিচু আর ভয়ঙ্কর। শাট আপ, বেয়াদব। আমায় নিয়ন্ত্রণের বাইরে যেতে বাধ্য করবি না একদমই। তোর শরীরে যদি এতটাই আগুন থাকে, আমাকে বলতি, আমি কমিয়ে দিতাম। নিজেকে আর কত সস্তা বানাবি? ছি, এসব কি বলছেন আপনি? জায়ানের চলাল শক্ত হয়ে উঠল, রাগে চোখ রক্তলাল। পকেট থেকে ধীরে ধীরে ফোন বের করলো, আর পর্দাটা লিয়ানার সামনে ধরে দিল। দেখ, নিজে দেখে নে। স্ক্রিনে কলেজের সেই মুহূর্ত, ঈশানের সঙ্গে লিয়ানার ধাক্কা খাওয়া। কিন্তু এবার তা অজস্র মানুষের শেয়ার করা ভিডিও, ক্যাপশনে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের বন্যা। একজন পাবলিক ফিগারের সাথে এই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। লিয়ানা মুখ খুলে কিছু বলতে যাবে, ঠিক তখনই ধপ্প, দুইটা তীব্র থাপ্পড়ের শব্দ কানে বাজল। তারপর আরো দুটো। লিয়ানা হকচকিয়ে গেল, গাল চলসে উঠল। জায়ান আরেকটা মারতে গিয়ে থামে, কিন্তু হাতের জায়গায় এবার তার আইফোনটা সরাসরি মাটিতে আছড়ে ফেলল। এক বিকট শব্দ, ঠাসস। রাস্তার মানুষ মুহূর্তেই ভিড় করল। ফিসফাস, শ্বাসরুদ্ধ উত্তেজনা। আর জায়ান দাঁড়িয়ে আছে, শ্বাস টেনে নেওয়া সেই আগুনের চোখে লিয়ানার দিকে তাকিয়ে। জায়ানের বুক ওঠানামা করছে দ্রুততায়, চোখে পুড়ে যাওয়া আগুন। সে হঠাৎ হাত বাড়িয়ে লিয়ানার দুই কাঁধ শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপ এমন যে হাড়ের গায়ে ব্যথা ফুটে উঠছে। কি চাইছিস তুই? হ্যাঁ, ভালো থাকতে দিবি না আমাকে? আমায় অমানুষ বানাতে চাস? জায়ানের গলার শব্দ নিচু, কিন্তু তাতে রাগের সাথে দমবন্ধ করা এক হুমকি লুকিয়ে আছে। লিয়ানার মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। ব্যথায় কুকড়ে গিয়ে ফিসফিস করে বলল, প্লিজ, রাস্তায় এমন করবেন না। সবাই দেখছে। বাসায় চলুন। আমি বলছি আসল ব্যাপারটা। ভিডিওটা যেমন তেমন নয়। জায়ান ঠান্ডা,
তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার কথা কেটে দিল। কোন মুখে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিস? সে ধীরে ধীরে মাথা নামিয়ে লিয়ানার ঠোঁটের কাছাকাছি এসে ফিসফিস করল, এই মুখে। কথাটা শেষ হতেই জায়ানের আঙুল লিয়ানার চিবুকের তলায় উঠে গেল। একটানে মুখটা উপরে তুলল, আর সে সরাসরি ঠোঁটের দিকে ঝুঁকল। রাস্তাঘাট, ভিড়, দৃষ্টি, কিছুই যেন তার পরোয়া নেই। লিয়ানা আতঙ্কে দু হাত দিয়ে তাকে ঠেলতে লাগলো, কাঁপতে লাগলো। না, ছাড়ুন। কিন্তু জায়ানের চাপানো শক্তিহারের গায়ে গেঁথে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই একটা টকটকে লাল ব্রেকিং নিউজ ব্যানার হঠাৎ শহরের লাইভ নিউজ ফিডে ঝলসে উঠল। শিল্পপতি সোলায়মান খানের একমাত্র ছেলে ও ভাইয়ের মেয়েকে নিয়ে রহস্যময় ঘটনা। লাইভ দৃশ্য, ক্যামেরার লেন্সে ধরা পড়ল সেই মুহূর্ত। সাদা শার্টে জায়ান, নীল শাড়িতে লিয়ানা, রাস্তার মাঝেই এক বিপজ্জনক কাছাকাছি অবস্থান। জনতার ফিসফিস, ফোনে তোলা ভিডিও, লাইভ কমেন্টের ঢেউ, সব মিলিয়ে মুহূর্তটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সিলেট, এক প্রাচীন জমকালো প্রাসাদঘর। বড় বড় খিলানওয়ালা জানালা দিয়ে ভোরের আলো নরমভাবে ঢুকে পড়েছে হলঘরে। দেয়ালের পুরনো পেইন্টিং আর সিলিংয়ের ঝাড়বাতি সেই ঘরের ঐতিহ্যের কথা বলে। সামনের লেদারের সোফায় হেলান দিয়ে বসে আছেন সুলাইমান খান, গাঢ় রঙের পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা। হাতে খোলা পত্রিকা, এক হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। মাঝে মাঝে পাতার শব্দ, আর তার সাথে চুমুকের টুংটাং ধ্বনি। কয়েক কদম দূরে দাঁড়িয়ে মোবাইল কানে দিয়ে গম্ভীর কণ্ঠে কথা বলছেন ফাহিম খান। গলার স্বর থেকে বোঝা যায় তিনি কোনো গুরুত্বপূর্ণ ডিলারের সাথে দাম, শর্ত আর সময়সীমা নিয়ে তর্ক করছেন। না, এটা ডেডলাইন, এর মধ্যে কাজ শেষ করতেই হবে। অন্যদিকে হলঘরের কোণের পাশে রাখা বড় স্ক্রিনের টিভির সামনে রিমোট হাতে নিয়ে বসে আছেন রেজাউল খান। চ্যানেল পাল্টাতে পাল্টাতে থমকে গেলেন হঠাৎই। টিভি স্ক্রিনে লাল ফ্ল্যাশ ব্যানার, ব্রেকিং নিউজ। ক্যামেরায় ভেসে উঠল রাস্তার ভিড়, ফ্রেমের মাঝখানে এক সাদা পোশাক পরা পুরুষ আর নীল শাড়ির এক মেয়ে, তাদের অবাক করা কাছাকাছি অবস্থান। নিউজ টিকার বয়ে চলেছে। শিল্পপতি সোলায়মান খানের একমাত্র ছেলে জায়ান খানকে ঘিরে বিতর্ক। রেজাউল খান অবাক চোখে স্ক্রিনের দিকে ঝুঁকলেন। তার কণ্ঠে বিস্ময় ও আঘাত মিশে বেরিয়ে এলো, এসব কি? এমন মুহূর্তে পত্রিকার পাতায় ডুবে থাকা সুলাইমান খান ভুরু কুঁচকে তাকালেন, আর ফাহিমের ফোনের কথোপকথন থেমে গেল মাঝপথে। ঘরের বাতাস এক মুহূর্তে ভারী হয়ে উঠল। টিভি স্ক্রিনে দৃশ্য জমে আছে, নীল শাড়ির মেয়েটির দিকে ঝুঁকে আছে জায়ান খানের মুখ, রাস্তার ভিড়ের কোলাহল পেছনে জমাট। নিউজ টিকারে বারবার ভেসে উঠছে তার নাম, যেন পুরো দেশের চোখ এখন উইফ্রেমে গেঁথে আছে। সুলাইমান খান প্রথমে নিঃশব্দে দৃশ্যটা দেখলেন, তারপর ধীরে ধীরে তার হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। চোখের পেছনে জমে উঠল তীব্র রাগের ছায়া। হঠাৎই তিনি পত্রিকা ভাঁজ করে পাশে ছুঁড়ে দিলেন, শব্দটা যেন ঘরের নিস্তব্ধতা ছিঁড়ে দিল। তিনি আসন থেকে উঠে দাঁড়ালেন, কাঁধ সোজা, চোখে বজ্রের মতো দৃষ্টি। গলা ভারী, কিন্তু প্রতিটি শব্দে যেন আগুন জ্বলছে। ফাহিম, গাড়ি বের করো। ফাহিম খান বিস্মিত হয়ে তাকালেন। এখনই? হ্যাঁ, এখনই। আজকেই ঢাকা ফিরব। আজকের মধ্যে এই ঘটনার একটা বিহিত আমি করব। তার স্বরে কোনো দ্বিধা নেই, কেবল কঠোর সিদ্ধান্তের ইস্পাত। সামনে থাকা রেজাউল খান উঠে দাঁড়ালেন, চশমা খুলে টেবিলে রাখলেন, কিন্তু কিছু বললেন না। মুখের অভিব্যক্তিতে বোঝা যায় তিনিও জানেন সুলাইমান খান যখন এভাবে দাঁড়ান, তখন ফেরার আর পথ থাকে না। সুলাইমান খান শেষবারের মতো টিভির দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, এমন দৃশ্য আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিনও না। ঘরের ভেতর বাতাস যেন জমে গেল, আর কেবল শোনা গেল ফাহিম খানের তাড়াহুড়ো করে মোবাইলে ড্রাইভারকে গাড়ি প্রস্তুত করার নির্দেশ। গেটের সামনে এসে থামল একসাথে তিনটা কালো গাড়ি, মাঝখানেরটা খান পরিবারের সিগনেচার লিমুজিন। সুলাইমান খান, ফাহিম খান আর রেজাউল খান ঢাকার উদ্দেশ্য রওনা হলেন। অন্যদিকে বৃষ্টিহীন গরম দুপুর। গাড়ির ভেতরে নিস্তব্ধতা গলায় কাটার মতো বিচ্ছে। লিয়ানা জানালার বাইরে তাকিয়ে চোখ মুছছে বারবার। জায়ান স্টিয়ারিং আঁকড়ে ধরে আছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে, রাগ, জেদ আর অদ্ভুত এক অভিমান একসাথে বুকে ধুকপুক করছে। মাথায় কিছুই কাজ করছে না, শুধু ইঞ্জিনের ঘন ঘন গর্জন শুনতে পাচ্ছে দু জনই। গাড়ি খান বাড়ির গেট পেরোল। মুহূর্তের মধ্যেই জায়ান জোরে ব্রেক কষে দাঁড়ালো। দরজা ঠাস করে খুলে লিয়ানাকে গাড়ি থেকে নামিয়ে নিল, কোনো কোমলতা নেই, কেবল লোহার মতো শক্ত হাতের চাপ। খান পরিবারের বসার ঘরে টিভি এখনো চালু, সেই ভাইরাল হওয়া নিউজ চলছে বারবার। সবার চোখ হঠাৎই দরজার দিকে। জায়ান টানতে টানতে ঢুকছে না লিয়ানাকে, লিয়ানার চেষ্টায় হাত ছাড়ানো ব্যর্থ। দাঁড়াও জায়ান, তুমি যা করছো এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
করে গলায় বললেন নাফিসা খান, তার চোখে বিস্ময় আর অসন্তোষ একসাথে। খান পরিবারের মান অভিজাত্যকে মাটিতে মিশিয়ে দিও না। সবার দৃষ্টি এবার লিয়ানার দিকে, তার শাড়ির আঁচল এলোমেলো, মুখে লজ্জা আর ভয়ে ছাপ। জায়ান হেসে উঠল, তবে সেই হাসি ছিল ঠান্ডা, বিদ্রুপে ভরা। ওয়াও, হাউ ফানি। এই বাড়ির মান সম্মান থাকলে তবেই না নষ্ট হবে। দাদি করা গলায় বললেন, কি চাইছিস তুই? খোলাখুলি বল, পরিবারের বড়রা মিলে আলোচনা করি। জায়ান এক ছটকায় উত্তর ছুড়ল, রাখুন আপনারা আপনাদের আলোচনা। এইসব আমি 10 বছর আগেই সেরে ফেলেছি, কোনো লাভ হয়নি। এখন যা হবে হবে আমার ইচ্ছে মতো। নাফিসা খান হতবাক। মানে কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। তোমার এই বাড়ি ছেড়ে যাওয়ার কারণ তো আমরা আজ অবধি জানলামই না। জায়ান এক পলক তাকালো, কণ্ঠ ঠান্ডা কিন্তু ধারালো। জানবেন কিভাবে? সেটা আপনার স্বামী সোলায়মান খানের কাছেই জেনে নিন। রুকসানা খান বলে উঠলেন, তুমি ফিরে এসেছো, তাতে আমরা সবাই অনেক খুশি হয়েছি। এ বাড়ির কেউই তোমার থেকে একদিনও কোনো কৈফিয়ত চাইনি। বিদেশে পড়তে গিয়েছো, গিয়েই যোগাযোগ বন্ধ করে দিয়েছো এ বাড়ির সাথে। নিজের মায়ের কোথাও ভেবে দেখোনি বছরে 1-2বার কল ধরেছ, তাও অজুহাত দিয়ে কল রেখে দিতে। কি করছো না করছো তা কেউ জানতে পারিনি, আমরা বলোইনি, সব মেনে নিয়েছি। নিজের ছেলের মতো ভালোবেসেছি। শুধু আমি না, এ বাড়ির সবাই প্রতি মুহূর্তে তোমার কথা মনে করে দিন পার করেছে। কিন্তু তুমি যা করছো তা ভালো করনি, করছো না। আমার মেয়েটার কি হাল করেছো একবার দেখো, ওর হাতটা ছেড়ে দাও। নাফিসা খানের চোখে জল, কিছু বলতে গিয়েও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। পুরো বাড়ি নিস্তব্ধ। আপনাদের সবার বলা শেষ? আর কিছু বাকি আছে? এনিথিং এলস? তারপর লিয়ানার দিকে তাকিয়ে হাত আরো শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। প্রতিটা ধাপ পেরোনোর সাথে সাথে তার স্বরে বাড়তে লাগলো হুমকি, আর হ্যাঁ, যদি কারো এক পাও এই দিকে আসে, আই রিপিট করছি, এক পাও, আমি এই পুরো বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সিঁড়ির নিচে দাঁড়ানো সবাই স্তব্ধ। জায়ানের হাতের শক্ত গ্রিপে লিয়ানার কবজি লাল হয়ে উঠেছে। সে কাঁদতে কাঁদতে হাঁপাচ্ছে। ছেড়ে দিন, একটু শান্ত হন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। জায়ানের কণ্ঠ নিচু কিন্তু বিস্ফোরণ, পূর্ব চাপা গর্জনের মতো। একদম চুপ। আমি এমনিতেই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। দরজা ধাম করে খুলে জায়ান তাকে টেনে নিয়ে ঢুকল। মুহূর্তে লিয়ানার শরীর হালকা বাতাসে ভাসা মতো ছিটকে পড়ল বিছানায়। চুল এলোমেলো, শাড়ির আঁচল বুকে জড়িয়ে ধরল সে। আপনি চাইছেনটা কি? কাপা গলায় জিজ্ঞেস করল লিয়ানা। জায়ান এক পা এগিয়ে ঠান্ডা চোখে তাকালো। কি চাই? চুমু খেতে দিবি? দে। লিয়ানা ক্ষিপ্ত হয়ে উঠে বসল। না, অসভ্য লোক, চলে যান এখান থেকে। জায়ানের ঠোঁট বাঁকল, কিন্তু হাসি নয়, বরফে ঢাকা ধারালো ছুরি। আজকে তোর মুখ যেন আমি আর না দেখি। এই রুম থেকে এক পা যদি বের করিস, সেই পা কেটে রেখে দেব। কথাটা মাথায় রাখিস। এটা তোর শাস্তি। পেছনে ফিরে দরজার দিকে হাঁটতে লাগলো জায়ান, কিন্তু হঠাৎ থেমে ঘাড় ঘুরিয়ে তাকালো। শিট, তিলটা তো গলায় ছিল, এত নিচে নামলো কি করে? ফিসফিস করলেও শব্দটা ঠিকই পৌঁছে গেল লিয়ানার কানে। জায়ান বেরিয়ে গেল, দরজা থাম করে বন্ধ। লিয়ানা মাথা নিচু করে নিজের ব্লাউজের ঠিক উপরের ছোট্ট তিলটা স্পর্শ করল। কান্নার মাঝে ঠোঁট কামড়ে ধীরে ধীরে ফিসফিস করল, অসভ্য লোক। জায়ান লিয়ানার রুম থেকে দরজা খুলে বেরিয়ে আসে। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখ চোখ যেন দাবানলের আগুন। সে সোজা হেঁটে যায় নিজের রুমে। দরজা ধপ করে বন্ধ করে দেয় সে। শরীরের রাগে ও চাপে শিরা ফুলে উঠছে। এক মুহূর্ত দাঁড়িয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সে এক দমকাছর। একটা মহা নীরবতা খরজুড়ে, শুধু তার গলা থেকে বেরিয়ে আসা অদ্ভুত গর্জনের মতো শব্দ। তারপর ভাইরাল নিউজগুলো দেখা শেষে হঠাৎ করে টেবিলে রাখা নিজের পার্সোনাল ল্যাপটপ চালু করে, চোখ শুরু করে টাইপ করতে থাকে। তারপর জায়ান ইয়ারপিসে বলে, নেট রিডে কানেক্ট করো, স্যাটেলাইট লাইন সহ। জি স্যার, সংযোগ সম্পন্ন। তারপর টাইপ করতে থাকে, অ্যাকশন, ন্যাশনাল ক্লিন আপ মোড। টার্গেট, লিয়ানা প্লাস জায়ান, রাস্তায় আপত্তিকর ভিডিও। স্কোপ, অল সোশ্যাল মিডিয়া প্লাস নিউজ চ্যানেল। প্রায়োরিটি, ক্রিটিক্যাল। ফেসবুক, ইউটিউব, টিকটক, ভিডিও মুছে ফেলা হচ্ছে। স্ক্রিনে ভেসে ওঠে, কন্টেন্ট রিমুভ ডিউ টু ভায়োলেশন। টিভি চ্যানেলগুলো নিউজ পড়ার মাঝে উপস্থাপক থেমে যায়। পর্দা কালো। ভেসে উঠে ওয়ার্নিং, ন্যাশনাল সাইবার অর্ডার। নিউজ পোর্টাল, আর্টিকেল মুছে গেছে। লিঙ্কে গেলে দেখা যায়, এরর 404, কন্টেন্ট মিসিং। গুজব ছড়ানো পেজগুলো হঠাৎ করেই তাদের পেজ ডিজেবল হয়ে যায়। এরপর জায়ান একটি বিশেষ নম্বরে কল করে।
লাইন সিকিউর তো সবসময়ই। মি খান, যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সোর্সটা ট্র্যাক করো। কোথা থেকে ছড়িয়েছে জানতে হবে। স্যার, ট্রেসিং অনুযায়ী সোর্স এসেছে জেড নিউজ 24 নামের এক ছোট নিউজ চ্যানেলের সার্ভার থেকে। জেড নিউজ 24 ছোট হলেও সাহস কম না। চ্যানেলটা বন্ধ করে দাও স্থায়ীভাবে। আগে ঠিক আছে। ভিডিও কোথা থেকে আপলোড হয়েছিল? একটা লোকাল ট্যাবলয়েডের সাব রিপোর্টার। প্রয়োজনে তাকে জায়ান ঠান্ডা গলায় বলে, ডিজিটাল দুনিয়া থেকে তো সরাওই, দরকার পড়লে পৃথিবী থেকেও সরাও। কল রেখে জায়ান ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজের চোখে চোখ রাখে। আমি যার অনুভূতিকে স্পর্শ করতে চাই, আর কেউ যদি তার সম্মান নিয়ে খেলে, তবে আমি সব আগুনে পুড়িয়ে দেব। আয়নায় ভেসে ওঠে তার রক্তলাল চোখ। সারাদিন কেটে গেল, কিন্তু লিয়ানা তার রুমের দরজা একবারও খুলল না। জানালার পর্দা নিচে নামানো, আলো জ্বলছে না, যেন রুমটাও তার মতো নিঃশব্দ, নিস্তব্ধ হয়ে গেছে। নিচতলায় একবার, দুবার নয়, অনেকবার রুকসানা খান হাঁক দিয়েছেন, দরজার বাইরে দাঁড়িয়ে গলা ছেড়ে বলেছেন, লিয়ানা, খেতে আয় মা। সারাদিন কিছু না খেয়ে থাকবে কিভাবে? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসেনি। রাগে দুঃখে রুকসানা খান একসময় ফিরে গেছেন, চোখে জল, ঠোঁটে চাপা অভিমান। মেয়েটা একসময় কতটা প্রাণবন্ত ছিল, আর আজ একটুখানি ডাকেও সাড়া দেয় না। মাইশা, আরিশা অনেকবার তাদের লিউ আপুকে ডাকতে আসবে ভেবেও জায়ান ভাইয়ের ভয়ে আর এপাশে পা রাখতে পারেনি। দোতলার পশ্চিম দিকের সিঁড়ি ঘেঁষে শেষের দুটি রুম, একটা লিয়ানার, আর একটা জায়ানার। এর আগের রুমে থাকে রিহান, তারপর এর গুলোতে মাইশা আরিশা। আর পাশের দিকের লাইনে, সিঁড়ির পূর্ব পাশ জুড়ে কর্তাদের ঘর, সুলেমান খান, ফাহিম খান, রেজাউল খানের রাজকীয় রুমগুলো। ঘরের ভেতরে কথা নেই, করিডোরে কেউ হাঁটে না। ছাদ থেকে ঝুলে থাকা বাতিটাও কেমন নিস্তেজ মনে হচ্ছে আজ। এই নিঃশব্দতা, এই চাপা গুমট পরিবেশ, এ যেন এক ঘূর্ণিঝড় আসার আগের ভয়াল নিস্তব্ধতা। জায়ান ধীরে ধীরে নিজের রুমের দরজা খুলে বেরিয়ে এলো। মুখটা যেন পাথরের মতো নিরাবেগ, তবুও এক মুহূর্তের জন্য চোখটা ঘুরে গেল লিয়ানার রুমের দিকে। কিছু বলল না, কিছু ভাবল কি না তা বোঝা গেল না। পরক্ষণেই মুখ ঘুরিয়ে নিল। চোরা একটা ক্ষোভ যেন কাঁধ বেয়ে নেমে যাচ্ছে। ধীর পায়ে সে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। ডাইনিং স্পেস ফাঁকা, কারো পদচারণ নেই, নেই কোনো শব্দ। বাড়ির বাতাস কেমন থমকে আছে, জানালার পর্দাগুলো যেন নিঃশব্দে কাঁপছে। জায়ান ফ্রিজ খুলল, ঠান্ডা পানির বোতল টেনে নিল বের করে। একটানে বোতল ঠোঁটে তুলে ডক ডক শব্দে গলা দিয়ে নামিয়ে দিতে লাগলো। প্রতিটা ঢোক যেন আগুন নিভানোর প্রচেষ্টা। আর ঠিক তখনই মেইন গেটের সঙ্গে সঙ্গেই ঢুকে পড়ে তিনটি কালো রঙের গাড়ি। খান বাড়ির গেট এক ঝাঁক নিরাপত্তার মধ্যে খুলে গিয়েছে। চোখ রাঙানো বিশালতা নিয়ে ভেতরে ঢুকে পড়েছেন খান পরিবারের তিন কর্তা। প্রথমেই গাড়ি থেকে তেজি পায়ে নেমে এলেন সুলেমান খান। মুখে জ্বালা, চোখে ঘূর্ণিঝড়। সদর দরজা দিয়ে ঢুকতে না ঢুকতেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, জায়ান, জায়ান, জায়ান। তার পেছনে পেছনে একটু দূরে এসে দাঁড়ালেন ফাহিম খান আর রেজাউল খান, চোখে মুখে গম্ভীরতা আর উদ্বেগ। সুলেমান খানের গর্জন শুধু দেয়ালেই নয়, পুরো বাড়ির স্তব্ধতাকেই কাঁপিয়ে দিল। উপরে দোতলায় থাকা দাদি, নাফিসা খান, রুকসানা খান, শারমিন খান আর বাকি সবাই, আরিশা, মাশা, রিহান, একে একে ভয়ে উদ্বেগে নিচে নামতে শুরু করলো। তাদের চেহারায় আতঙ্ক স্পষ্টকে জানে কি ঝড় নামছে। আর দোতলার পশ্চিম দিকের সিঁড়ির মাথায় দাঁড়িয়ে লিয়ানা। শব্দ শুনে দরজা খুলে দাঁড়িয়েছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিচের চিৎকার আর হট্টগোলের উৎসের দিকে। ডাইনিং এর নিস্তব্ধতা আচমকা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। সুলেমান খান এক ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন। চোখে আগুন, কপালের শিরা টানটান। জায়ান ঠিক তখনই সোজা হয়ে দাঁড়ালো, বোতলের শেষ পানিটুকু গিলে মুখটা মুছে নিচ্ছিল। কিন্তু ঠিক তখন ঠাসঠস একটা তীব্র থাপ্পড়। জায়ানের মুখ এক পাশ হয়ে যায়, ঠোঁট ফেটে গড়িয়ে পড়ে রক্ত। কিন্তু সে রক্ত মোছার আগে জায়ান হেসে ওঠে। ঠোঁট বাঁকিয়ে ঠাট্টার হাসি। একটা অস্বাভাবিক জোরালো থাপ্পড়ে ঘরের বাতাস থমকে যায়। এক সেকেন্ডের জন্য যেন পুরো বাড়িটা স্তব্ধ। সুলেমান, দাদি চিৎকার করে উঠলেন কাঁপা কণ্ঠে। কি করছিস তুই? ও তোর ছেলে। নাফিসা খান কিছু বলতেই যাবেন, কিন্তু তার আগেই সুলেমান খান হাত তুলে চোখের ইশারায় থামিয়ে দেন তাকে। তার চোখে এমন গম্ভীরতা, এমন আগুন যে এক মুহূর্তেই সবাই স্তব্ধ হয়ে যায়। রিহান ফিসফিস করে পাশে থাকা আরিশাকে বলে ওঠে, আজকে বাড়িতে এক ভয়ানক দুর্যোগ নামছে। তার গলায় স্পষ্ট আতঙ্ক। আর তখনই দোতলার সিঁড়ির পাশ থেকে ধীরে ধীরে নামতে শুরু করে লিয়ানা। তার চোখ বিস্ফারিত, ঠোঁটের ওপর হাত চেপে রেখেছে।
ভয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতেই তার গলা বুজে আসে। ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে ফাহিম খান আর রেজাউল খান কিছু বলতে চেয়েও থেমে যান। এই মুহূর্তে সোলেমানের রোষ থেকে কেউ নিরাপদ নয়, তা সবাই বুঝে গেছে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। এটা আর শুধুই পারিবারিক দ্বন্দ্ব নয়, যেন এক রাজ্য দখলের অদৃশ্য যুদ্ধের শুরু। সোলেমান খান, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নির্লজ্জের মতো রাস্তায় তামাশা করে আমার নাম ডুবিয়ে দিয়ে এসেছ। ছে হ হ। জায়ান এক আঙুল দিয়ে ঠোঁটের রক্ত মোছে তাচ্ছিল্যে হেসে বলে, না, আমার কোনো শরম টরম নেই। অ্যাকচুয়ালি আমার কোনো শরম নেই। তারপর একটু থেমে গম্ভীর গলায় বলল, আর শরম তো আপনারও নেই, থাকলে কি আর আমি এ দুনিয়াতে আসতাম? মিস্টার সোলেমান খান। ছেলের এমন কথা শুনে রক্তে আগুন ধরে গেল সোলেমান খানের। তিনি আবার ছুটে এলেন, আরো এক থাপ্পড় মারতে উদ্যত। ঠিক তখনই প্লিজ, বড় আব্বু। কাপা গলায় জায়ানের সামনে এসে দাঁড়ায় লিয়ানা। ভয়ে চোখ বড় বড়, মুখে অপরাধবোধ। জায়ান ভাইয়ার কোনো দোষ নেই। সব দোষ আমারই উচিত হয়নি, কলেজ ফাংশনে যাওয়া ভুল আমি করেছি। সবাই স্তব্ধ। জায়ান হতবাক, সে কি ঠিক দেখছে? এই মেয়ে তার হয়ে উকালতি করতে এসেছে। তারপর মুখে বাঁকা হাসি নিয়ে বলল, আহা, তুই এখানে এলি কেন? নিজের রুমে যা, গোনাও। কিন্তু লিয়ানা নড়ল না, তাকিয়ে থাকলো সোজা সোলেমানের চোখে। সোলেমান খান ক্ষিপ্ত হয়ে বললেন, কাকে কি বলবো আমি? বাড়ির সবকটা এক লাইনের। পুরো দেশের মিডিয়া এখন ব্যাপারটা হেডলাইন করে দিয়েছে। ইজ্জত ঐতিহ্য বলে আর কিছু রইল না। হঠাৎ হালকা এক খ্যাপাটে হাসি দিয়ে জায়ান বলল, হোয়াট? কিসের নিউজ? কই নিউজ? দেখতে চাই আমিও। এই রিহান টিভিটা অন করত। রিহান একটু দ্বিধা নিয়ে রিমোট তুলে টিভি চালু করে। কিন্তু পর্দায় কোনো খবর নেই। যে চ্যানেলটা প্রথম জায়ান লিয়ানার স্ক্যান্ডাল নিয়ে তোলপাড় করছিল, জেড নিউজ 24, সেই চ্যানেলের দুর্ঘটনাজনিত আগুনের সংবাদ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। জেড নিউজ 24-এর সম্প্রচার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত নয়। বাড়ি জুড়ে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে পর্দার দিকে। চোখ মুখ ফাঁকা হয়ে গেছে, যেন কারো বিশ্বাস হচ্ছে না। আর তখন জায়ান ধীরে ধীরে সোফায় নিয়ে বসে পড়ে। পায়ের ওপর পা তুলে রিমোট হাতে নিয়ে একটা ক্লিক করে চ্যানেল বদলায়, আর ঠোঁটের কোণে এক চরম তাচ্ছিল্যের হাসি। তার চোখে কোনো অনুশোচনা নেই, নেই কোনো ভয়। ফাহিম খান আর রেজাউল খান, তারা দুজনেও বেশ অস্বস্তিতে। সোলেমান খান সোফায় বসে বাড়ির ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে বললেন, তোরা সবাই ওপরে যা, এখন বড়দের মধ্যে কথা হবে। আরিশা, মাশা, রিহান দ্রুত উঠে যায় ওপরে। লিয়ানা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিচে থাকতে চায়, কিন্তু সোলেমান খান রাগী চোখে তাকাতেই ভয় মাথা নিচু করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। সোলেমান খান ঠান্ডা গলায় বলেন, কি জন্য এসেছ হঠাৎ? জায়ান হালকা হেসে উত্তর দেয়, কেন? আপনি জানেন না বুঝি? কাম অন দাদ। এত সরল সাজবেন না, ইট ডোসেন্ট স্যুট অন ইউ। সোলেমান খান গলা চড়িয়ে বলেন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বাজে বকো না। জায়ান এক মুহূর্ত তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলে, বিয়ে করতে এসেছি। বাড়ির জুড়ে হঠাৎ এক গম্ভীর নীরবতা। তারপরই দাদি বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, এইটা তো সুখবর। ভয়ে জমে যাওয়া শারমিন খান মুখ চাপা দিয়ে হাসেন। ফাহিম খান বিস্ময়ে জিজ্ঞেস করেন, বিয়ে করবি? ভালো কথা। আমি তো ভাবলাম ফ্রান্সে গিয়ে হয়তো সব গুছিয়ে নিয়েছিস, বিয়ে টিয়ে করে সেটেল হয়ে গেছিস। জায়ান চঞ্চল ভঙ্গিতে বলে ওঠে, আহা, শ্বশুর আব্বু কি যে বলেন। লজ্জা দিয়ে দিলেন তো। সরি সরি, ওলাউ বি ফাদার ইন ল। হোয়াট? সোলেমান খান যেন আগুন হয়ে ওঠেন। সোলেমান খান সোফা থেকে উঠে দাঁড়ালেন, চোখে আগুন। কি বলতে চাস তুই? স্পষ্ট করে বল। জায়ান উঠে দাঁড়িয়ে ঘাড় কাত করে একবার চারপাশে তাকিয়ে নিয়ে বলে ফেলল, শিট, কিছু ভুল বললাম নাকি? MRSOLEMANKHAN। আপনি কি সব ভুলে গেছেন? চুপ কর ফাজিল। সোলেমান খানের গর্জন ঘরের বাতাসে ধাক্কা খেল। এমন সময় নাফিসা খান এগিয়ে এলেন, উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন, জায়ান, তুই কি লিয়ানাকেই বিয়ে করতে চাস? ঘরের প্রতিটি মুখ যেন জমে গেল। নিঃশব্দ। জায়ান কিছু বলার জন্য ঠোঁট খুলতেই, নো, নেভার। সুলেমান খান গর্জে উঠলেন, এই বাড়িতে এই কথা যেন আর একটিবারও না শুনি। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও সম্ভব না। তার মুখ লাল হয়ে উঠেছে রাগে, কণ্ঠ কাঁপছে। তার মতো অসভ্য, উচ্ছৃঙ্খল ছেলের হাতে আমি আমার ফুলের মতো মেয়েকে তুলে দেব? কখনোই না। সবাই স্তব্ধ। জায়ান, হাউ ডিসগাস্টিং। আমি কোন দিক দিয়ে কম বলুন তো?
তারপর খানিকটা পেছনের দিকে হেলে হালকা দুষ্টু হেসে বলে, বরং আমার সাথে থাকলে শুধু দিন না, রাতেও সুখে থাকবে। সুখের সাগরে ভাসিয়ে দেব। ঘড়ির কাঁটা থেমে গেছে যেন। দাদি তখনই চেয়ারে বসে থাকতেই হঠাৎ কেসে উঠলেন। কোথাকার কথা কোথায় নিয়ে যায় ছেলেটা। ছেলের এমন লাগামহীন কথা শুনে নাফিসা খান থতমত খেয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রুকসানা খান, শারমিন খানও লজ্জায় পিছন পিছন চলে গেলেন। বাড়িটা যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। নিঃশব্দ, নিস্পন্দ, শুধু হৃৎস্পন্দনের শব্দগুলো যেন আরো জোরে শোনা যায়। আর জায়ান, সে তখনও ঠোঁটের কোণে সেই হাসি নিয়ে চুপচাপ বসে, যেন এই অশান্তি, এই কাণ্ডজ্ঞানহীনতা, এই পিনপতন নীরবতাই তার পছন্দের খেলা। ঝলমলে গুলশানের একটি সুউচ্চ বিল্ডিংয়ের গায়ে একটা নামপ্লেট ভেসে ওঠে। 12। ফ্ল্যাটের ভিতর রাজকীয় অথচ আরামদায়ক সাজসজ্জা। ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁই ছুঁই। একজন অভিজাত নারীর পেছনের দিক দেখা যায়। তিনি রিনা শেখ, দেশের প্রভাবশালী একজন রাজনৈতিক নেত্রী। সিল্কের শাড়ি, স্টেটমেন্ট জুয়েলারি, আত্মবিশ্বাসে ভরা মুখ। ধীরে পা ফেলতে ফেলতে রিনা শেখ একটি রুমের দরজায় এসে দাঁড়ান। ভিতর থেকে ভেসে আসছে গিটারের মৃদু টান আর একটি ছেলের হালকা হাসির শব্দ। রুমের আলো হালকা, জানালার পর্দা উঠছে হাওয়ায়। ঈশান গিটার হাতে নিয়ে বিছানায় বসে আছে। চোখে মুখে কেমন যেন এক ঘোরের ছাপ, মনে হচ্ছে কোনো স্মৃতি তাকে পেছনে থেকে টেনে ধরে রেখেছে। ঠিক তখন রিনা শেখ ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকেন। রিনা শেখ, মায়াভরা গলায়, এত রাতে একা একা কি ভাবছো আমার প্রিন্স? ঈশান চোখ গিটার থেকে না সরিয়েই হালকা হেসে, ভাবছিলাম আজ সকালে ঘটে যাওয়া একটা মুহূর্ত নিয়ে, একটা আনফরগেটেবল মোমেন্ট। রিনা শেখ বিছানার পাশে এসে বসেন, ছেলের কাঁধে আলতো হাত রেখে। কি শুনি? জানো, আজ যখন কলেজ প্রোগ্রামে গেস্ট হয়ে গিয়েছিলাম না, ওখানে একটা মেয়ে। হ্যাঁ, নামটা জানি না, ওর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কেন ওই মেয়ে কি খুব বেশি সুন্দর ছিল? ঈশান গিটারটা নিচে রেখে একটু হেলে বসে, দাম, সুন্দর মেয়ে তো অনেক দেখেছি, কিন্তু ওর মুখে ছিল এক অদ্ভুত মায়া। একটা টান, যেন চেনা আবার অচেনা, অনেক প্রিটি, সুইট। তবে তার চেয়ে বেশি কিছু বুঝিয়ে বলা মুশকিল। তাই নাকি? কে সেই মেয়ে আমার ছেলেটাকে এক ঝলকে উড়িয়ে দিল? আমি তো এখন সেই মেয়েকে দেখতেই আগ্রহী। এত মেয়ে দেখালাম, কাউকেই মনে ধরল না, হঠাৎ এই একটাকে মনে ধরল কেন? ভালো লাগা তো হুট করেই হয় মামুনি, ঠিক যেমন গান, যেমন কবিতা। হুট করেই একটা সুর মন ছুঁয়ে যায়। হয়েছে, কে সেই মেয়ে? ইনফরমেশন আমাকে এনে দিও, আমি দেখছি কি করা যায়। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গেলাম আমি। তারপর গিটার আবারও বাজে হালকা টানে। জানালা দিয়ে ঢুকছে না মৃদু রাতের বাতাস। ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে রাত 2টো। চারদিক নিস্তব্ধ, গাঢ় অন্ধকারে ডুবে আছে শহর। ঘরের ভেতর আলো নিভে গেছে অনেকক্ষণ আগেই। তবুও চোখে ঘুম নেই ঈশানের। ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। নিঃশব্দ পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বেলকনিতে গিয়ে দাঁড়াতেই হালকা এক শীতল বাতাস তার মুখ ছুঁয়ে যায়। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে নিচের রাস্তায়। ঈশান চুপচাপ তাকিয়ে থাকে সেই চাঁদের দিকে, চোখে এক রকম হাহাকার। তার কণ্ঠে হঠাৎ হিমস্নিগ্ধ এক সুর, যেন হৃদয়ে ছিঁড়ে বেরিয়ে আসা কিছু কথা। তাকে খুঁজে। বৃষ্টির চোখের রূপকথা সে অচেনা। ধরা দিয়েও দেয় না ধরা। রয়েছে যে অজানা। অজানা। কেন অচেনা? প্রায় 2 দিন কেটে গেছে, কিন্তু সেই রাতের পর থেকে খানবাড়ির বাতাসে যেন বদলে গিয়েছে। যেন প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর সেই ঘটনার চাপা ছায়া ধরে রেখেছে। লিয়ানা তার ঘর থেকে বের হয়নি, আর জায়ানও আসেনি তার কাছে। পুরো বাড়িতে সবার আচরণ পাল্টে গেছে। কেউ কারোর সাথে চোখে চোখ মেলাতে সাহস পায় না। খাবারের টেবিলে সবাই নিঃশব্দে বসে, তাড়াহুড়ো করে খেয়ে নিজ নিজ ঘরে চলে যায়। যেন কেউ ভয়ে পাচ্ছে, আবার না কোনো অঘটন ঘটে যায়। আজ বিকেলের পর থেকেই বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। আকাশে কালচে মেঘ জমে আছে, গাছে গাছে হাওয়া জোরে দুলছে। লিয়ানা বারান্দার এক কোণে বসে, হাওয়ার ঠান্ডা ছোঁয়া গায়ে মেখে নিঃশব্দে তাকিয়ে থাকে অন্ধকার হয়ে আসা আকাশের দিকে। হঠাৎ তার মনে পড়ে, ছাদে তার কিছু ফুলের গাছ আছে। যদি আজ রাতে ঝড় হয়, গাছগুলো নষ্ট হয়ে যাবে। মনে মনে ভাবতে থাকে, দ্বিধা না করে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে ছাদের সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে লিয়ানা। উঠতে গিয়ে হঠাৎ মনে পড়ে, ঠিক পাশেই জায়ানের রুম। পিছনে ফিরে এক ঝলক তাকায় সেদিকে। দরজা সামান্য ফাঁকা, ভেতরটা অন্ধকার, আলো জ্বলছে না। লিয়ানা থমকে দাঁড়ায়। তার চোখে কৌতূহলের ঝিলিক। একবার গিয়ে দেখি। না, থাক, অযথা ঝামেলা বাড়াতে চাই না। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে
মুখ ঘুরিয়ে নেয়। সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, ফুলের গাছগুলোর দিকে। লিয়ানা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, হাতে ছাদের দরজার খুলে ভেতরে ঢোকে। ঠান্ডা বাতাস তার চুল উড়িয়ে দেয়, আর আকাশের ঝুলে থাকা কালচে মেঘ বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে। হঠাৎ লিয়ানার চোখ পড়ে ছাদের এক কোণে, রেলিংয়ের পাশে কেউ দাঁড়িয়ে আছে। 6 ফিটের লম্বা শরীর, অন্ধকারে মুখ দেখা যায় না, শুধু লম্বা অবয়বটা স্থির হয়ে দাঁড়িয়ে। লিয়ানার শ্বাস বন্ধ হয়ে আসে। গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসতে চাইলেও শব্দ আটকে যায়। তারপর মনে হয় বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি মেরেছে। হে আবার কে? বিদ্যুতের হালকা ঝলকানিতে মুখটা স্পষ্ট হয়। এ তো জায়ান। ঠান্ডা বাতাসের বিপরীতে দাঁড়িয়ে আছে। তার চোখ যেন দূরের অন্ধকারের ভেতরে কিছু খুঁজছে। লিয়ানা ধাক্কা খাওয়ার মতো পিছু হাঁটে। আরে এত জায়ান ভাইয়া, উনি এখানে কি করছেন? কিন্তু সঙ্গে সঙ্গেই মাথায় আগের ঘটনাগুলো চলছে ওঠে। সে ঠোঁট কামড়ে চোখ ফিরিয়ে নেয়। যাই করুক, আমার কি? আমি গাছগুলো সরিয়ে নেই, না হলে আবার এই লোকটার চোখে পড়লে তার হাতে মার খাবো। লিয়ানা গুটি গুটি পায়ে হাঁটছে। তার স্লিপারের হালকা শব্দ ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, বিদ্যুতের আলো দূরে কোথাও 1 সেকেন্ডের জন্য চমকায়। হঠাৎ জায়ান পেছনে থেকে নিচু গলায় বলে, এভাবে চোরের মতো হাঁটছিস কেন, লিন? লিয়ানার বুক ধক করে ওঠে। সে ঘুরে তাকায়। জায়ান ঠিক যেমন ছিল, রেলিংয়ের পাশে দাঁড়িয়ে সেভাবেই আছে। কোনো নড়াচড়া নেই। কিন্তু লিয়ানা থমকে যায়। আপনি? না দেখে কিভাবে বললেন আমি? জায়ান ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। তার চোখে অদ্ভুত এক শান্ত তীক্ষ্ণতা। এখানে আয়। হাত দিয়ে ইশারা করল। রাতে ছাদে উঠেছিস কেন? তাও আবার চুল ছেড়ে? এত সাহস তোর? লিয়ানা একটু এগিয়ে আসে। ঠিক তখনই আকাশে বিদ্যুতের ঝলকানি। জায়ানের মুখ পুরো আলোকিত হয়। তার ঠোঁটের নিচে ফ্যাকাশে একটি দাগ। লিয়ানার চোখ বড় হয়ে যায়। এটা তো বড়, আব্বু সেদিন থাপ্পড় মেরে দিয়েছিল যে, সেটার আঘাতের চিহ্ন। সে প্রায় বলেই গিয়েছিল এটা। লিয়ানা এক মুহূর্ত থেমে যায়, তারপর কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে গিয়ে বলে, আপনি এতে ওষুধ লাগাননি? এত ক্যারিলেস কেন? জায়ান ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলে, হ্যাঁ, তোর জন্যই রেখে দিয়েছিলাম। ঠান্ডা বাতাসে লিয়ানার চুল উঠছে, বিদ্যুতের ঝলকানি আকাশে মাঝে মাঝে আলো ফেলছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে জায়ানের ঠোঁটের নিচের ক্ষতটার দিকে তাকায়। কোনো অনুমতি না নিয়েই একটু উকি দিয়ে তার আঙুল ক্ষতটার ওপর আলতো করে ছুঁয়ে দেয়। ইস, এখানেও এখনো রক্ত জমাট বেঁধে আছে। বেশি ব্যথা পেয়েছিলেন, তাই না? সব আমার জন্য। জায়ানের চোখের দৃষ্টি 1 সেকেন্ডে বদলে যায়। সে হঠাৎ লিয়ানার হাত ধরে ফেলে টেনে নিয়ে আরেক হাতে লিয়ানার কোমর জড়িয়ে ধরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ছাদের রেলিংয়ে বসিয়ে দেয়। পেছনে ঝলমলে শহরের লাইট, সামনে অদ্ভুত নিস্তব্ধতা। জায়ান কিছুটা লিয়ানার দিকে ঝুঁকে বলে, এত কাছে আসিস না, আমি তোকে বরবাদ করে দেব। জায়ানকে এত কাছে আসতে দেখে লিয়ানার বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখে ভয় আর অদ্ভুত এক আকর্ষণ, যেন হৃদস্পন্দন থেমে গেছে। জায়ান লিয়ানার একদম কাছে, চাঁদের আলো আর বিদ্যুতের ঝলক মিলেমিশে জায়ানের চোখে ভয়ঙ্কর সুন্দর এক রং ফুটিয়ে তুলেছে। তবে লিয়ানার চোখ পড়ে জায়ানের ঠোঁটের নিচের বাদামি তিলটার দিকে। একটা পুরুষ মানুষের ঠোঁটের নিচে তিলক ভারী অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয়। লিয়ানা অজান্তেই চোখ নামিয়ে ফেলে দেখে জায়ানের শার্টের সব বোতাম খোলা, শার্ট বাতাসে দুলছে আর তার বুকের রেখা পরিষ্কার দেখা যাচ্ছে। লজ্জায় লিয়ানা চোখ শক্ত করে বন্ধ করে ফেলে। আপনি কি আমাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলতে চান নাকি? নামিয়ে দিন প্লিজ, পড়ে যাব তো। জায়ান কোনো উত্তর দেয় না, শুধু গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। বাতাস, নিস্তব্ধতা আর দূরে বজ্রের গর্জন মুহূর্তটাকে আরো ভারী করে তুলেছে। বিদ্যুতের আলোয় মুহূর্তে জায়ানের চোখে হিংস্র তীক্ষ্ণ দৃষ্টি ফুটে ওঠে। সে হঠাৎ লিয়ানার কোমরে আরো শক্ত করে হাত জড়িয়ে ধরে, যেন 1 ইঞ্চি ফাঁকর রাখতে চায় না। আমি থাকতে তোকে পড়তে দেব। লিয়ানা আতঙ্কে ফিসফিস করে বলল, না, মানে এতটা কাছে আসবেন না, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। অহ শিট, আমি এসেছি নাকি তুই এলি? লিয়ানা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, একটা কথা, একটা প্রশ্ন করব। সত্যি উত্তর দেবেন তো? কি? আপনি কি আবার চলে যাবেন ফ্রান্সে, আমাদের সবাইকে ছেড়ে? জায়ান ধীরে ধীরে এক কদম আরো কাছে আসে, কণ্ঠে শীতল ব্যঙ্গ। সবাইকে? নাকি এটা বোঝাতে চাইছিস তোকে ছেড়ে যেন না যাই? মোটেই তেমন কিছু না। তাই? জায়ান হঠাৎ লিয়ানার ঠোঁটের দিকে ঝুঁকে আসে।
তাকে এভাবে কাছে আসতে দেখে লিয়ানা দু হাত দিয়ে জায়ানের শার্ট শক্ত করে চেপে ধরে। আঙুলগুলো যেন কাপড় ছিঁড়ে ফেলতে চাইছে। সরে যান, ভুলে যাবেন না, উই আর কাউচিন, জাস্ট কাউচিন। ইয়েস, রিয়েলি, বাট নাও আই এম গোয়িং টু ডিস্ট্রয় ইউ। জায়ান এক হাতে লিয়ানার মুখের সামনে এসে থাকা চুল সরিয়ে কানের পেছনে গুজে দেয়। বিদ্যুতের ঝলকানি আবার আকাশ ছিঁড়ে পড়ে। পেছনে হাওয়া তীব্র হয় আর লিয়ানার গলা শুকিয়ে যায়। মুহূর্তটা অদ্ভুত হয় আর উত্তেজনায় ভারী হয়ে ওঠে, শ্বাস কাঁপছে, চোখে অবিশ্বাসের ছাপ। তারপর নিঃশ্বাসের দূরত্বে ঝুঁকে জায়ান লিয়ানার গালে এক গভীর চুমু দিতে গিয়েও থেমে গিয়ে লিয়ানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমায় থামিয়ে দিচ্ছিস না কেন? এত শক্ত? এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হতে টাকা লাগে না। বলেই জায়ান এক গালে হেসে দিল। লিয়ানার কাছ থেকে সরে যাবে ঠিক সেই সময়ই লিয়ানা চট করে জায়ানের শার্টের কলার ধরে কোনো কিছু না ভেবেই বলে দেয়, আপনি আপনি কি আমায় ভালোবাসেন জায়ান ভাই? না। ওহো। লিয়ানার চোখের রাগ, অপমান আর হতাশা সে ঝটকা দিয়ে জায়ান থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। দাঁত চেপে ঠোঁট কামড়ে গটগট করে হাঁটতে শুরু করে সিঁড়ির দিকে। প্রতিটি পদক্ষেপে হাওয়ায় তার রাগের তাপ যেন ছড়িয়ে পড়ছে। ছাদের অর্ধেক অন্ধকারে দাঁড়িয়ে একগালে বাঁকা হাসি নিয়ে লিয়ানার সরে যাওয়া দেখতে থাকে। বজ্রের ঝলক তার মুখে পড়তেই সেই হাসিটা আরো গভীর হয়, যেন সে জানে লিয়ানা যতই রেগে যাক, গল্প এখানেই শেষ নয়। তারপর জায়ান ও নিজের রুমের উদ্দেশ্যে হেঁটে চলে। রাত প্রায় 2টো। রুমের ভেতর হালকা লাইট, জানালায় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ছে। জায়ান সোফায় বসে আছে, হাতে আধা খাওয়া হুইস্কি গ্লাস। গভীর চিন্তায় মগ্ন সে। হঠাৎ ফোনের স্ক্রিনে নাম ভেসে ওঠে, মার্কো। জায়ান ফোন তোলে, রিসিভ করে। মার্কো ফোনের ওপাশ থেকে ভয়মাখা তাড়াহুড়োয় কণ্ঠে বলে ওঠে, জায়ান, লিস্টেন টু মি ভেরি ক্যারিফুললি, দি কোর্ট জাস্ট মুভ দি ফাইনাল হিয়ারিং ফরওয়ার্ড, ইটস হ্যাপেনিং টুমরো মর্নিং। জায়ান, খুব সাবধানে আমার কথা শুন। আদালতে সবেমাত্র চূড়ান্ত শুনানিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এটি ঘটছে আগামীকাল সকালে। মার্কোর এমন কথায় জায়ান বেশ চিন্তিত হয়ে পড়ে। কপালে আঙুল ঠেকিয়ে ভুরু কুঁচকে হালকা ঠোঁট চেপে বলে, ইম্পসিবল, উই হ্যাভ 3 more weeks। অসম্ভব, আমাদের হাতে এখনো 3 সপ্তাহ সময় আছে। মার্কো, ন। জায়ান, ন। জানালার বাইরে বজ্রপাত, এক মুহূর্তের জন্য ঘরের ভেতর আলো ঝলসে ওঠে। জায়ান টেবিলে রাখা সেই ইউএসবি এর বক্সটার দিকে তাকায়, যেটা সে সেদিন চিটাগং থেকে নিয়ে এসেছিল, যেটার জন্য তাকে হঠাৎ করে দেশে ফিরে আসতে হলো। জায়ান হালকা দম নিয়ে ধীরে বলে, বুক মি দি আর্লিস্ট ফ্লাইট, আইল বি ইন প্যারিস বিফোর দি সান সেটস দেয়ার। আজকের প্রথম দিকের ফ্লাইটটা বুক কর, সূর্য ওঠার আগে আমি প্যারিসে উপস্থিত থাকব। লাইন কেটে যায়। ঘরে বৃষ্টির শব্দ আর জায়ানের শ্বাস ফেলার শব্দ মিশে যায়। সে ইউএসবি হাতে তুলে নেয়, এক মুহূর্ত তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে এক শীতল হাসি। অন্ধকার রাত, কাচের দরজায় আলো। জায়ান কালো কোট পরে নেয়, ট্রলির উপরে শুধু একটি ছোট ব্যাগ। তার চোখে হিমশীতল দৃঢ়তা। আজ রাতেই সে বাংলাদেশ ছাড়ছে। সিঁড়িঘরে হালকা আলো, চারদিকে গাঢ় নীরবতা। জায়ান ধীরে ধীরে লিয়ানার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজার ফাঁক দিয়ে ভেতরে ম্লান আলো দেখা যায়, ভেতরে হয়তো লিয়ানা ঘুমোচ্ছে। জায়ান দরজার হ্যান্ডেলের দিকে হাত বাড়িয়ে থামে। এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে। চোখে এক অদ্ভুত মিশ্রণ, স্নেহ, অপরাধবোধ আর তীব্র তাড়াহুড়ো। বলে, যেতে পারলাম না, কিন্তু কাজ শেষ করেই ফিরবো, ভেরি সুন। 1 সেকেন্ড থেমে, গুড বাই। জায়ান ধীরে পা টেনে সিঁড়ি বেয়ে নিচে নামে। সোফার পাশ দিয়ে বড় ঝাড়বাতির নিচ দিয়ে হাতে সামনের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজার কাছে এসে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়ায়। গাড়িতে ওঠার আগ মুহূর্তে সে একবার ঘুরে নিজের বাড়ির দিকে তাকায়, সেই প্রাসাদের মতো খাম্বা, জানালার পিছনের ম্লান আলো আর স্মৃতির ভার। মৃদু নিঃশ্বাস নিয়ে দরজা খোলে, ভেতরে ঢোকে। গাড়ির ইঞ্জিন স্টার্ট, নিম্ন গর্জন রাতের নীরবতা ভেঙে দেয়। গাড়ি বাড়ি থেকে দূরে চলে যাচ্ছে, আর বাড়ি অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। প্যারিস, ফ্রান্স, চার্লস দ্য গল এয়ারপোর্ট। প্যারিসের সকালের আলো, আইফেল টাওয়ারের সিলুয়েট। এয়ারপোর্টের বাইরে চকচকে কালো লাম্বরগাইনি দাঁড়িয়ে, ইঞ্জিনের মৃদু গর্জন। ড্রাইভার গাড়ির দরজা খুলে দেয়। জায়ান গাড়িতে ওঠে, বুক পকেট থাকা সানগ্লাসটা পরে এক শব্দে বলে, হাইকোর্ট, ফুল স্পিড। গাড়ি বজ্রগতিতে ছুটে যায়। রাস্তার দুই পাশে প্যারিসের বিল্ডিং, সাইনবোর্ড আর গাড়ির ভিড় স্লো মোশনে পিছিয়ে পড়ছে। পালাইস দে জাস্টিস দে প্যারিস, ফ্রান্সের হাইকোর্ট। কোর্ট বিল্ডিংয়ের ভেতর উত্তেজনার তুঙ্গে পরিবেশ।
বিশাল হলরুমে বিচারক আসনে বসে, দুই পাশে আইনজীবী, সামনে সংবাদ মাধ্যমের ক্যামেরা টিম। বিচারক গম্ভীর স্বরে, ফাইনাল এভিডেন্স। প্রসিকিউশনের টিম দ্বিধায়। ইউর হনর, আওয়ার লিড কাউন্সিল এমআর জায়ান এখনো পৌঁছায়নি। প্রতিরক্ষা টেবিলে বসা মাফিয়া নেতা দামি শুটে হালকা কুটিল হাসি দিয়ে বলে, দেখলেন তো, নো এভিডেন্স, নো কেস। তার হাসি আদালতের দেয়ালে প্রতিধ্বনিত হয়। জায়ানের টিমের সদস্যরা মার্কো, এলেনা, নাদিয়া, এলেক্স ঘড়ি দেখছে, চোখে আতঙ্ক, সময় ফুরিয়ে যাচ্ছে। বিচারক হাতুড়ি তুলতেই হলরুমের বিশাল দরজা ধাক্কা মেরে খুলে যায়। সবাই তাকিয়ে দেখে দরজার ফাঁকে দাঁড়িয়ে জায়ান। কালো শুটে, হাতে ইউএসবি। ধীর পদক্ষেপের সামনে এগোয়, পুরো হলরুম নিস্তব্ধ। সে সরাসরি বিচারকের ডেস্কের সামনে গিয়ে ল্যাপটপে ইউএসবি লাগায়। স্ক্রিনে ভেসে ওঠে মাফিয়া লিডারের চোরাচালান, হত্যা আর অর্থ পাচারের ভিডিও ফুটেজ। হলরুমে শোরগোল, মাফিয়ার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। বিচারক গম্ভীর কণ্ঠে বলে, এই আদালতের রায় অনুযায়ী অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো। আদালতে করতালির ধ্বনি, সংবাদ মাধ্যমের ফ্ল্যাশের ঝলকানি। পুলিশ মাফিয়াকে নিয়ে যাওয়ার আগে সে জয়ানের দিকে তাকিয়ে ধীরে, কুটিলভাবে হাত নাড়ে। দিস ইজ নট ওভার। তার চোখে স্পষ্ট হুমকি, তোকে শেষ করে দিব। জায়ানের চোখে শীতল স্থির হয়ে আছে। নির্ভীক, কিন্তু ভেতরে বোঝা যায় যুদ্ধটা মাত্র শুরু হয়েছে। কোর্টের রায় ঘোষণার পর জায়ানের টিম মার্কো, এলেনা, নাদিয়া, এলেক্স সবাই হাসি খুশি। কেউ হাই ফাইভ দিচ্ছে, কেউ একে অপরকে আলিঙ্গন করছে। কোর্টের গেটের বাইরে সাংবাদিকদের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থামছেই না। জায়ান হালকা হাসি দিয়ে সিগারেট ধরায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, এই ফাকিং কেসের জন্য আমার সুইটহার্টকে দেশে রেখে আসতে হয়েছে। কাল সকালেই আমি আমার প্রাইভেট জেটে ওকে উড়িয়ে নিয়ে আসব। সবাই দেখবে, শুনবে জায়ান খান আসলে কে। এ কথা শুনে মার্কো, নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে টিচ করতে শুরু করে। ওহ, এমার রোমান্টিক। ব্রিং হার টু প্যারিস, উই ওয়ান্না মিট হার টু। তবে তাদের এসব এলেনার একদমই পছন্দ হলো না, যেন সে চায় না লিয়ানা ফ্রান্সে আসুক। আকাশে সূর্য অস্ত যাচ্ছে, রাস্তার ল্যাম্পগুলো জ্বলছে। জায়ান কালো লাম্বোরগাইনি অ্যাভেন্টাডর নিজে ড্রাইভ করছে, গাড়ির ইঞ্জিনের গভীর গর্জন। সামনের রাস্তা ফাঁকা, পিছনে মার্কোদের রেঞ্জ রোভার। তারা হাসতে হাসতে গাড়ির জানালা দিয়ে হাত নাড়ছে। জায়ানের সানগ্লাসে রোদের শেষ সোনালি আলো পড়ছে, কানে হালকা মিউজিক বাজাচ্ছে। গন্তব্য প্যারিসের বাইরে তার ব্যক্তিগত প্যালেস লিয়াজটাতে। গাড়ি যখন প্যারিস আউটার রিং রোডে আসে, রাস্তার মোড়ে বাঁক নিতে গিয়েই সামনে হঠাৎ এক বিশাল কন্টেইনার ট্রাক ডান দিক থেকে অস্বাভাবিক গতিতে এসে দাঁড়িয়ে যায়। ব্রেক চাপার শব্দ, চাকার চিৎকার। ল্যাম্বোরগিনির সামনের অংশ ট্রাকের ধারে আঘাত করে উল্টে যায়, কয়েকবার গড়িয়ে রাস্তার পাশে পড়ে যায়। এক মুহূর্ত পরেই আগুন। ইঞ্জিন থেকে আগুন ছিটকে উঠে পুরো গাড়ি ঘিরে ফেলে। এই দৃশ্য মার্কোদের চোখের সামনে। তাদের গাড়ি হঠাৎ ব্রেক করে থেমে যায়, সব নীরব, শুধু আগুনের দাও দাও শব্দ। মার্কো, এলেনা, নাদিয়া দৌড়ে আসে। রাস্তার বাতিগুলো জ্বলছে, কিন্তু চারপাশ অস্বাভাবিকভাবে ফাঁকা, যেন কেউ ইচ্ছা করে রাস্তা খালি করে রেখেছে। মার্কো চিৎকার করে, জায়ান! তারা গাড়ির দরজা ভেঙে, ধোঁয়া আর আগুনের ভেতর থেকে জায়ানকে টেনে বের করে আনে। জায়ানের মাথা থেকে রক্ত, পোশাক ছিঁড়ে গেছে, নিস্তেজ শরীর, চোখ আধা খোলা, কিন্তু কিছু বলতে পারছে না। স্ক্রিনে টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ ব্যানার। Breaking from Paris, famous criminal lawyer Jayan Khan critically injured in a road accident tonight. পাশাপাশি নিউজ অ্যাঙ্করের কণ্ঠ, প্যারিসের বিভিন্ন রাস্তা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ, জ্বলন্ত ল্যাম্বোরগিনির ছবি, দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন। শহরের কফি শপ থেকে শুরু করে পুলিশ স্টেশন, নিউজ রুম, সবাই আলোচনা করছে, দি গ্রেট ক্রিমিনাল লয়ার জায়ান খান কি বাঁচবে? ক্রিমিনাল লয়ার গ্রেট জায়ান খান ফ্রান্সের নামকরা ও অদ্বিতীয় ফিগার। মাত্র 5 বছরের ক্যারিয়ারে এমন সব হাই প্রোফাইল কেস তিনি জিতেছেন, যা অন্য কোনো আইনজীবীর পক্ষে অসম্ভব ছিল। রেকর্ড বলছে এখনো পর্যন্ত তিনি কোনো কেস হারেননি। কিন্তু জায়ান খান শুধুই একজন বিখ্যাত আইনজীবী নন, তিনি ফ্রান্সের বিলিয়নিয়ার লয়ারদের তালিকায়ও শীর্ষে। প্রশ্ন উঠেছে, মাত্র কয়েক বছরে কিভাবে এমন বিপুল সম্পদের মালিক হলেন তিনি? কেউ বলে তার নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য আছে, তবে কেউ বা সমালোচনাসূচক করে বলে ওঠে এর পেছনে অন্য কিছু আছে, হোক বা তার হাত লেগে আছে ইউরোপ, রাশিয়ান, ইতালিয়ান সহ নামিদামি মাফিয়া গ্যাংদের সাথে, আন্ডারওয়ার্ল্ড, ক্যাসিনো, ডার্ক ডিল, কিছু তো আছে কিন্তু প্রমাণ শূন্য। সমালোচনা হোক বা প্রশংসা, একটি সত্য অস্বীকার করার উপায় নেই। আদালতে তিনি এক অব্যর্থ অস্ত্র, যার একটাই নিয়ম,
কখনো হারবেন না। আর আজ সেই গ্রেট জায়ান শুয়ে আছেন আইসিইউতে, ফ্রান্স স্তব্ধ, আইনজগত নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। প্যারিসের আকাশে গোধূলির আলো মিশে আসছে। ফ্রান্সের সবচেয়ে বড় হাসপাতাল হপিটাল সেইন্ট লাউইস বাইরে থেকে কাচের দেওয়াল ঘেরা সেই সুবিশাল হাসপাতালটা দূর থেকেই যেন এক বিশাল জাহাজের মতো দাঁড়িয়ে আছে। শত শত জানালায় সাদা আলো জ্বলছে, যেন হাজার প্রাণের শ্বাস প্রশ্বাস ভেসে আসছে ভেতর থেকে। প্রবেশদ্বারে গাঢ় নীল ইউনিফর্ম পরা সিকিউরিটি দাঁড়িয়ে, হাতে এয়ারপিস, চোখে শীতল নিরাবেগ দৃষ্টি। স্বয়ংক্রিয় কাচের দরজা শু শব্দ করে খুলে গেলেই ভেতরের ঠান্ডা এয়ার কন্ডিশনের শ্বাস প্রথমে মুখে লাগে, তারপর ভেসে আসে অদ্ভুত এক গন্ধ, জীবাণুনাশকের তীব্র ধাতব স্বাদমিশ্রিত গন্ধ, যেটা কেবল হাসপাতালেই থাকে। ভেতরে রিসেপশনের সামনে কাতারে দাঁড়িয়ে মানুষ, নার্সরা দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে করিডোর ধরে, সাদা কোটের ভাঁজ উঠছে চলার তারায়। কোথাও হুইলচেয়ারে বসা রোগী, কোথাও স্ট্রেচারে টানা হচ্ছে জরুরি কেস। করিডোরের দেয়াল জুড়ে ঝকঝকে স্টিলের সাইনবোর্ড, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আইসিইউ, রেস্ট্রিক্টেড এক্সেস, সার্জারি উইং, অথরাইজড পার্সোনেল অনলি। হাসপাতালের লিফটে উঠে সোজা 22 তলায় পৌঁছানো যায় ভিআইপি মেডিকেল সেকশনে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। লিফটের দরজা খুলতেই চোখে পড়ে এক লম্বা কাছেরা করিডোর, যার শেষ মাথায় বড় একটা ফ্রস্টেড গ্লাসের দরজা, তার ওপাশে জায়ানের কেবিন। দরজার দুই পাশে দাঁড়িয়ে দুইজন ব্ল্যাক স্যুট পরা বডিগার্ড, চোখে কালো শেড, হাতে এয়ারপিস, যেন সাধারণ সিকিউরিটি নয়, বরং কোনো রাষ্ট্রপতির প্রহরী। এদিকে লিফটের পাশেই এক আলাদা ভিআইপি রুমে বসে মার্কো আর এলেক্স। তাদের মুখে অস্বস্তি, কিন্তু চোখে সেই ঠান্ডা ক্যালকুলেশন, যেন তারা ঠিক করছে পরের পদক্ষেপটা কি হবে। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকলেন প্যারিসের একজন উচ্চপদস্থ ডাক্তার, নাম লিওনেল আলবার্ট, সাদা কোটের ওপর স্টেথোস্কোপ ঝুলছে। তারপর বললেন, মিস্টার জায়ান বেঁচে আছেন, তার হাত চলছে বাত, হি ইজ ইন ডিপ কোমা রাইট নাও। আমরা সঠিকভাবে কিছু বলতে পারছি না আপাতত, মেবি তিনি ঠিক হয়ে যাবে, হয়তোবা হবেন না। ইট অল ইন গড হ্যান্ড নাও। মার্কোর চোখের শূন্যতা, ঠোঁট শক্ত হয়ে আছে। এলেক্স নিজেকে সামলে নিয়ে বলে, রিকভার হতে কতদিন লাগতে পারে? ডাক্তার এক মুহূর্ত থেমে গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকায়। এটা খুবই বিরল কেস, এমন দুর্ঘটনায় মানুষের বাঁচার চান্স খুবই কম থাকে। তিনি পুরোপুরিভাবে কোমায় চলে গিয়েছেন, তবে যদি তার দেহ সক্রিয় হয় তাহলে কয়েক মাসের মধ্যে ঠিক হওয়া পসিবল। কয়েক মাস লাগতে পারে কিংবা বছর, তবে তিনি যদি দ্রুত সুস্থ হয়ে যান তবে তা হবে মিরাকেল। ইয়েস। পিছন থেকে আরেকজন ডাক্তার এগিয়ে এলেন, চারপাশে একবার তাকালেন, যেন নিশ্চিত হলেন কেউ শুনছে না, তারপর চাপা গলায় বললেন, কেউ ইচ্ছাকৃতভাবে ব্রেক ফেইল করিয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। পুলিশের রিপোর্ট আসেনি, কিন্তু আপনারা যেমন মানুষ, আমি জানি আপনাদের অন্ধকার দুনিয়ায় এ ধরনের দুর্ঘটনা কাকতালীয় হয় না। মার্কোর ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটল, যে এটা আসলে হাসি নয়, বরং একটা হুমকি। প্রমাণ হয়তো এখনো নেই, কিন্তু যে করেছে সে জানে না সে কার গায়ে হাত দিয়েছে। এলেক্স আস্তে উঠে জানালার বাইরে তাকালো। প্যারিসের রাত তখন ঝলমলে আলোয় ডুবে যাচ্ছে। তার কণ্ঠ যেন ফিসফিস করে ছুরির মতো কাটল। ওকে আঘাত মানে সিংহের খাঁচায় নিজের ইচ্ছায় পা দেওয়া। বাইরে দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজল, শহরের আরেক প্রান্তে হয়তো কেউ বাঁচার জন্য লড়ছে। কিন্তু এই হাসপাতালের 22 তলায় ক্ষমতার খেলা, হিংস্রতা আর প্রতিশোধের গন্ধ আরো ঘন হয়ে উঠছে। বাংলাদেশ, ঢাকা। দুপুর গড়িয়ে বিকেল। লিভিং রুমে সবার মুখে এক ধরনের অস্থিরতা। বিশাল ঝাড়বাতির নিচে বসে আছেন জায়ানের মা নাফিসা খান, মুখে অদ্ভুত এক গম্ভীর ছায়া, যা তিনি লুকানোর চেষ্টা করলেও চোখে মুখে ধরা পড়ে যাচ্ছে। তুমি বলছো জায়ান গতকালও বাসায় আসেনি? দাদি অবাক হয়ে তাকালেন ফাহিম খানের দিকে। ফাহিম খান চশমা ঠিক করে গম্ভীর গলায় বললেন, না মা, শুধু গতকাল নয়, পরশুও না। ফোন অফ দেখাচ্ছে, অনেকবার কল করেছি। মুহূর্তের মধ্যে একটা ঠান্ডা নীরবতা নেমে এলো। কফি টেবিলের ওপরের রাখা কাপগুলোতে চা ঠান্ডা হয়ে গেছে। রুকসানা খান একবার নিচু গলায় বললেন, তুমি কি মনে করছো যে জায়ান আবার? নাফিসা খান কথাটা শেষ হওয়ার আগেই চুপ করিয়ে দিলেন, না, এমন কথা বলিস না। হয়তো কাজে কোথাও গিয়েছে আমার ছেলেটা। কিন্তু কণ্ঠে আত্মবিশ্বাসের চেয়ে উদ্বেগই বেশি ছিল। অপরদিকে জানালা দিয়ে আসা নরম আলো লিয়ানার বিছানার ওপরে ছায়া ফেলেছে। সে এক হাতে বালিশ জড়িয়ে আরেক হাতে বই ধরে মন দিয়ে পড়ছে। হঠাৎ করকর শব্দে দরজা খুলে গেল। ভিতরে ঢুকলো মাইশা, আরিশা আর রিহান। মাইশা আর আরিশা সোজা বিছানায় উঠে লিয়ানার পাশে বসে পড়ল, যেন এই বিছানায় তাদের সদর দপ্তর।
রিহান অলস ভঙ্গিতে ডেস্কের চেয়ার টেনে এনে পা তুলে বসে গেল। তারপর মাইশা বলে উঠল, শুনেছিস আপি, নিচে সবাই কি কথা বলছে? বলছে নাকি জায়ান ভাইয়া আবার চলে গেছে। আরিশা, আচ্ছা ভাইয়া এমন করে কেন বলতো? এত রহস্যময়, আমাদেরকে কি একটুও ভালোবাসেন না নাকি? কিছু না বলেই চলে যায় কিভাবে? এমনকি বড় আম্মুকেও বলে যায়নি। আর ফোনও নাকি সুইচ অফ। লিয়ানা বিরক্ত হয়ে বই বন্ধ করে উঠে বসে গেল। না ভালোবাসে না তো? তোরা কি এসব বলার জন্য এসেছিস? যা, তোদের কথা আমার ভালো লাগছে না। আমায় পড়তে দে, সামনে বোর্ড এক্সাম। রিহান, আরে শোন না লিও আপু, আচ্ছা তোর কি মনে হয় জায়ান ভাইয়ার হঠাৎ আসা যাওয়ার পেছনে কোনো কারণ আছে? অবশ্যই আছে, তাই না? আমি তো ওই দিন থেকেই ভেবে রেখেছিলাম জায়ান ভাই হয়তো লিও আপুকে ভালোবাসে। ওই দিন দেখলি না বড় আব্বু কিভাবে আমাদের উপর পাঠিয়ে দিলেন, আর ওরা নিজেদের মধ্যে গোপনে কথা বলল। কি ছিল জানতেই পারলাম না। আরিশার কথা শেষ হতেই লিয়ানা গরম হয়ে উঠে তার কানে হালকা টিপ দিল। বাজে বকিস না, বেশি পেকে গেছিস। রিহান আর মাইশা একে অপরের দিকে তাকিয়ে চোখ টিপল। চলে গেছেন ভালোই হয়েছে, আর না আসুক। গরিলা কোথাকার, আমাকে কি না মুখের ওপর না করে দিল সেই দিন। কি না করলো? মাইশা, রিহান, আরিশা হা হয়ে তাকিয়ে বলে উঠল, তোদের বলতে হবে। যা এখান থেকে, না হলে ঘাট ধরে বের করে দেব। তোদের এই বিরক্তিকর মুখ দেখতে ইচ্ছে করছে না। তিনজনেরই মুখে হাসি বিলীন হয়ে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। লিয়ানা আবার বই খুলে নিল বটে, কিন্তু পৃষ্ঠার ওপর চোখ আটকে থাকলেও মাথার ভেতরে ঘুরছে অন্য কিছু, যেটা সে কারোর সাথে স্বীকার করবে না। লিয়ানার মাথায় তখনও ঘুরছে, সত্যিই কি চলে গেল লোকটা? আর ফিরবেন না? বুকের ভেতরটা হঠাৎ কেমন শূন্য শূন্য লাগতে লাগলো। অজানা এক কাঁপন ছড়িয়ে গেল সারা দেহে। হাতের রাখা বইটা ধীরে ধীরে বন্ধ করে সে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের জন্য যেন সব শব্দ থেমে গেল, শুধু তার নিজের শ্বাসপ্রশ্বাস আর বুকের ধুকপুকানি কানে বাজছে। পা টেনে টেনে সে এগিয়ে গেল জায়ানের রুমের দিকে। দরজার কপাট খুলতেই মুখে এসে লাগলো সেই চেনা পারফিউমের গন্ধ, যেন দেয়াল, চাদর, এমনকি বাতাসও এখনো তাকে আঁকড়ে ধরে রেখেছে। অথচ রুমটা ফাঁকা, মানুষ নেই। তবু কেমন এক অদৃশ্য উপস্থিতি ভর করে আছে, যেন তিনি ঠিক পাশেই কোথাও আছেন, অথচ ছুঁয়ে ধরা যাবে না। চুপচাপ গিয়ে লিয়ানা বসে পড়ল খালি বিছানায়। নরম গদির ভাঁজে হাত বুলিয়ে নিচু গলায় বলল, আপনি কি সত্যি চলে গেলেন নাকি? এবার আর আসবেন না? এক মুহূর্ত থেমে গলাটা ভারী হয়ে এল। আমাকে নাই ভালোবাসলেন, কিন্তু নিজের মাকেও তো ভালোবাসেন নাকি? বাবাকে বাদ দিলাম, কিন্তু দাদিমা উনাদের কোথাও একবার ভাবেন না, এতটা পাষাণ হৃদয় কি কোনো মানুষের হতে পারে? বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে রিহানদের সামনে জায়ান এর কথা তেমন গুরুত্বই দিচ্ছেন না লিয়ানা। কিন্তু কাছে তাকালেই বোঝা যায়, তার চোখ, তার চেহারার ভেতরের সবকিছুই অন্য কথা বলছে। হঠাৎ লিয়ানা ঠোঁট কামড়ে গলা শক্ত করে বলে উঠল, আর হ্যাঁ, নিজেকে কি ভাবেন আপনি? এনাকুন্ডা কোথাকার, ভাববেন না যে আমি আপনাকে ভালোবাসি। তারপর মুখ বাঁকিয়ে বলে, আমিও আপনাকে ভালোবাসি না। বুঝেছেন? তার চোখে ঝিলিক খেল রাগের, অথচ ভেতরের অস্থিরতা লুকোতে গিয়ে হাত দুটো মুঠো করে ফেলল। এক সেকেন্ড থেমে গলাটা আরো নিচু করল, আই হেট ইউ, এমআর জায়ান খান। শব্দগুলো যেন ছুরি হয়ে ছুড়ে দিল খালি রুমটার দিকে। কিন্তু বলার সাথে সাথেই বুকের ভেতর কেমন হালকা লাগার বদলে উল্টোটাই হলো, চোখ ঝাপসা হয়ে এলো। নিজের অজান্তেই দৃষ্টি নিচু করার আগে একটা লোনাজল গড়িয়ে পড়ল গাল বেয়ে। গুলশান লেক সাইড, ব্ল্যাক হেভেন। রাত তখন প্রায় 10:30। লেকের ধারে গাঢ় কালো আকাশে কিছুটা মেঘ জমে আছে, দূরের রাস্তার লাইটের প্রতিফলন লেকের জলের নরম ঢেউয়ের সাথে দুলছে। ব্ল্যাক হেভেন বারের ওপেন টেরাসে মৃদু জ্যাজ মিউজিক বাজছে, চারপাশে হলুদ কমলা আলোয় সাজানো কাঠের টেবিল আর নরম ধোয়া মিলেমিশে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে। কোণের একটা টেবিলে বসে আছে ঈশান, বাংলাদেশের তরুণ রকস্টার, যে ছেলেটার কণ্ঠ আর গিটার একসাথে হাজার মানুষের হৃদয় কাঁপাতে পারে। লম্বা, অ্যাথলেটিক ফিগার, গভীর চোখের দৃষ্টি যেন কাউকে ভেদ করে দেখতে পারে, তীক্ষ্ণ চল আর হালকা দাড়ি তার চেহারায় এক ধরনের রাফ হ্যান্ডসাম লুক এনে দিয়েছে। কালো শার্টের বোতাম গলায় খুলে রাখা, হাতের কবজিতে সিলভার ব্রেসলেট, সব মিলিয়ে এক অনায়াস চার্ম। তার সামনে রাখা হুইস্কির গ্লাসে বরফ ধীরে ধীরে গলে যাচ্ছে। ঈশান কোনোই টেবিলে থেকে এক হাতের আঙুলে গ্লাস ঘোরাচ্ছে, আর গভীর চিন্তায় ডুবে আছে। ঠোঁটে হালকা হাসি খেলছে, যেন তার মনের মধ্যে কারো ছবি ঘুরছে। ঠিক তখন পেছনে থেকে তার বন্ধু দিয়ানের কণ্ঠ, কি রে মামা, তুই কি প্রেমে পাগল হয়ে গেছিস নাকি?
নাকি নতুন কোনো গান লিখছিস? একা একা হাসছিস, খুঁজে পেলি তোর সেই নীলাঞ্জনাকে? নামটা যদি বলতে পারতিস, আমি তো 2 মিনিটে বের করে দিতাম। ঈশান ধীরে ধীরে মাথা তুলে তাকালো। ঠোঁটের কোণে খেলল এক রহস্যময় হাসি। নাম? পুরো ডিটেলস বের করা কোনো ব্যাপার না, আমি শুধু অপেক্ষায় আছি। অপেক্ষা? কিসের জন্য? আচ্ছা বলতো, আর কয়দিন পর বোর্ড পরীক্ষা শুরু? আরো সপ্তাহখানিক পর বোধ হয়। মেবি সিউর না, কেন রে? ঈশান গ্লাসটা হাতে নিয়ে সামান্য পেছনে হেলান দিল, চোখে চিলিক। তেমন কিছু না, শুধু গুনছি। তারপর ধীরে ধীরে হুইস্কির গ্লাসটা তুলল, মাতাল মুখের সামনে ধরে লেকের প্রতিফলিত আলোয় চোখ শুরু করল। ঠোঁট থেকে বেরোলো হালকা ফিসফাস। নীলাঞ্জনা, খুব শিগগিরই আমাদের দেখা হবে। রেডি থেকো। আই রিয়েলি মিস ইউ। বরফের টুকরোটা গ্লাসের ভেতর ঠকঠক শব্দ করে ঘুরে গেল, যেন সেই প্রতীক্ষার সিগন্যাল বাজিয়ে দিল। চলবে।